ক্লাসগুলো একটু নোট করবেন আজকের। ওকে, এখানে লেখা আছে কি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এফেক্টিভ ডিজাইন টিপস ফর প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্ট। আমরা বিজনেস কার্ডের ক্লাসেও কি করছি, ডিজাইন ট্রেস করছি। ট্রেস করা মানে কি হুবহু ডিজাইন করা বা হুবহু কপি করা। আবার ফ্লায়ার ডিজাইনও সেম কাজটা করতেছি না, সেম কাজটা করতেছি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে কি যে সামনে গিয়ে যখন আমরা ডিজাইন করব, অনেক সময় আমরা অনেক ধরনের ডিজাইন আগে দেখব, তারপরে নিজে থেকে ডিজাইন ক্রিয়েট করব। এখন আমি যে ডিজাইনটা ফলো করতেছি এই ডিজাইনটা ভালো কি না এইটাও তো আর একটা জানার বিষয় না। আমি একটা ডিজাইন দেখলাম, আমার সামনে আসছে, হতে পারে গ্রাফিক রিভারে অথবা যে কোনো একটা মার্কেট প্লেসে, এইটা আপনার কাছে ভালো লাগতেছে, কেন ভালো লাগতেছে এইগুলো নিয়ে একটু যাচাই করার প্রয়োজন আছে। ঠিক আছে, এইগুলো যদি যাচাই করতে পারেন তাহলে আপনার ডিজাইনটা কীভাবে ভালো করবেন এইটারও একটা আইডিয়া পেয়ে যাবেন। বুঝা গেছে? সো এই জিনিসটা নিয়ে আজকে আমাদের ক্লাস, যে একটা ডিজাইন কীভাবে ভালো লাগতেছে, কেন ভালো লাগতেছে, কেন শেপ নেওয়া হচ্ছে, কোন জায়গায় ছবিটা প্লেস করা হচ্ছে, কীভাবে প্লেস করা হচ্ছে, কোন কালার নেওয়া হচ্ছে, এই বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাসগুলা। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এখানে লেখা আছে কি, হোয়াট ইজ advertisement? Advertisement is the communication medium in which a product, brand or service is promoted to attract audience interest, engagement and sales. আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট একটা কি, একটা কমিউনিকেশনের মাধ্যম, যার মাধ্যমে আমরা একটা প্রোডাক্ট, ব্র্যান্ড অথবা সার্ভিসকে প্রমোট করে থাকি আমাদের অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য, তাদের ইন্টারেস্ট এবং এঙ্গেজটা বাড়ানোর জন্য, যাতে আমাদের সেলসটা বাড়ে। বুঝা গেছে? সো এই হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্টের একটা মেইন কনসেপ্ট বা কোর কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে আমরাও অলরেডি জানি যে অ্যাডভার্টাইজমেন্ট মানে কি। কিন্তু বর্তমান যুগে অ্যাডভার্টাইজমেন্টটা এই গ্রাফিক ডিজাইন বা ডিজাইন ছাড়া সম্ভব? এটা হতে পারে ভিডিওর মাধ্যমে, অথবা হতে পারে একটা প্রিন্ট ডিজাইনের মাধ্যমে, অথবা একটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, কিন্তু আলটিমেটলি আপনাকে অবশ্যই ডিজাইন করতেই হবে। ডিজাইন ছাড়া আপনি আপনার ব্র্যান্ডকে প্রমোট করতে পারবেন না। আমি লিখে দিলেও আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ডিজাইন করে দিলে ঠিকই আপনি বিশ্বাস করবেন যে আপনি এখানের মধ্যে একটা অফার পেতে যাচ্ছেন বা একটা প্রোডাক্ট, ভালো একটা প্রোডাক্ট চলতেছে মার্কেটে। তারপরে যদি আমরা একটু সামনে যাই, যাওয়ার পর এখানে দেওয়া আছে কি, হোয়াট ইজ অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কিছু এক্সাম্পল আছে। এই এক্সাম্পলগুলো কি, যে এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা মূলত এখন অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি, এগুলো ছাড়াও আরও আছে। প্রথমত চলে আসছে বিজনেস কার্ড, তারপরে আছে কি স্টেশনারি, এই যে স্টেশনারি, তারপরে ফ্লায়ার ডিজাইন, সোশ্যাল মিডিয়া, তারপরে আছে কি বিলবোর্ড। এইগুলা হচ্ছে কি আমাদের অ্যাডভার্টাইজমেন্টের কয়েকটা মাধ্যম। এগুলা ছাড়া কি আর মাধ্যম নাই? আরও অনেক মাধ্যম আছে, কয়েকটা নিয়ে আসলাম, এগুলা ছাড়াও আরও সামনে পাবেন এগুলা। তারপরে যদি দেখি এই অ্যাডভার্টাইজমেন্টগুলোর মধ্যে আসলে কি আছে এবং অ্যাডভার্টাইজমেন্টের আসলে ইম্পর্টেন্সটা কি। প্রথমত আছে কি ইনক্রিজ সেলস, আপনার সেল বাড়াবে এই অ্যাডভার্টাইজমেন্ট। তারপরে কি আছে ইনফর্মস কাস্টমার্স, আপনি একটা নতুন একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছেন, এখন এটা মাইকিং করে জানানো সম্ভব, কি করতে পারেন, অ্যাডভার্টাইজ করতে পারেন। হতে পারে একটা টিভিতে, হতে পারে আপনি ফেসবুকে, হতে পারে একটা লিফলেটের মাধ্যমে, যে কোনোভাবে হোক আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তারপরে কি আছে হেল্প টু ইন্ট্রোডিউস
প্রোডাক্ট, এই যে ইনফর্ম কাস্টমার আর হেল্পস টু ইন্ট্রোডিউস প্রোডাক্ট, দুইটাই মোটামুটি সিমিলার, যে আপনি একটা প্রোডাক্ট মানুষকে পরিচিত করতে যাচ্ছেন, এই ক্ষেত্রে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট লাগবে। তারপরে ইনফর্মস ইউ অ্যাবাউট ইউর কম্পিটিশন, আপনার কম্পিটিশন কী কী এই প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে, তাদের সাথে আপনার আপনি কম্পিট করতে পারবেন কি না, এইটার একটা ধারণা পাওয়া যায় অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। তারপরে আছে কি রিটেন্স কাস্টমার, আপনি একটা প্রোডাক্ট নিয়ে আসছিলেন বাজারে, কয়েকদিন অ্যাডভার্টাইজ করছেন, প্রোডাক্টটা ভালো গেছে, কিন্তু কয়েকদিন পরে আর কাস্টমার ধরে রাখতে পারেন না, এই কারণে আপনি অ্যাডভার্টাইজ করা বাদ দিয়ে দিচ্ছেন। বুঝা গেছে? সো আপনার আমাদের কাস্টমার ধরে রাখতে হলে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট করা লাগবে। তারপরে কি আছে ইনক্রিজ এমপ্লয়ি মোরাল, এটা হতে পারে এরকম যে ধরেন আপনারা একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন এবং ওই প্রতিষ্ঠানে 1 মাস 1.5 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, আপনি আর স্যালারি পাচ্ছেন না, এবং স্যালারি পাচ্ছেন না, আবার দেখতেছেন যে কোম্পানি অনেক ট্রাই করতেছে তাদের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য, অ্যাডভার্টাইজ করতেছে, তখন তাদের প্রতি একটা বিশ্বাস থাকবে না না একদিন সেল আসবে। ঠিক আছে, আপনি হয়তো বা থাকবেন, কিন্তু যখন দেখবেন কোম্পানির ব্র্যান্ডিং তেমন একটা ভালো না, ক্লাস না, তারপরে ধরেন তারা কোনো ধরনের চেষ্টা করতেছে না প্রোডাক্ট বিক্রি করার, তখন কিন্তু আপনিও 1 মাস 1.5 মাসের বেশি এখানে কাজ করবেন না, কারণ আপনার তার প্রতি তেমন একটা বিশ্বাস থাকবে না। সো এইটাই বোঝানো হইতেছে যে এই এমপ্লয়িদের একটা মরাল বৃদ্ধি করার জন্য অ্যাডভার্টাইজ করা জরুরি। তারপরে কি আছে ডিফারেন্সিয়েটস ইয়োর ব্র্যান্ড, আপনার প্রোডাক্টের মতো আরও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট থাকতে পারে না, থাকতে পারে, কিন্তু আপনারটা কেন ভালো, অন্যান্য কোম্পানি থেকে কেন আপনারটা একটু ডিফারেন্ট, এইটাও জানাইতে হলে কি করা লাগবে, অ্যাডভার্টাইজ করা লাগবে। তারপরে কি আছে ইনক্রিজ কাস্টমার ট্রাস্ট, কাস্টমারের বিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি অ্যাডভার্টাইজ। তারপরে রিচেস টার্গেট কাস্টমার, আমরা আমাদের টার্গেট কাস্টমারের কাছে পৌঁছতে পারি কিভাবে, অ্যাডভার্টাইজের মাধ্যমে। যেমন ধরেন একটা লিফলেটই বলেন, লিফলেট যদি আপনি ধরেন একটা কোচিং সেন্টারের জন্য বানান, তাহলে আপনি একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলোর সামনে গিয়ে লিফলেটটা বিলি করতে পারেন, তাহলে আপনি টার্গেট কাস্টমারের কাছে পৌঁছতে পারলেন। তারপরে কি আছে এক্সপ্লেইন কোম্পানি ভ্যালু, আপনার কোম্পানি ভ্যালু সম্পর্কে এক্সপ্লেইন করতে পারবেন কার মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যাডভার্টাইজমেন্ট। তাহলে এইগুলা ছাড়া একটা বিজনেস মানে চলতে পারবে, একটা বিজনেস ভালো করে রান করতে হলে এই প্রত্যেকটা পয়েন্টই লাগবে। তাইলে অ্যাডভার্টাইজ প্লাস গ্রাফিক ডিজাইনের সেক্টরটা কোনো সময়ই ড্যামেজ হবে না বা নিচে যাবে না যতদিন পর্যন্ত বিজনেস আছে। বুঝতে পারছেন? বিজনেস থাকলে আমাদের লাগবে, এটা মাস্ট লাগবে। আমরা যদি একটু সামনে যাই, দেয়ার আর 2 টাইপস অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যানালাইসিস বাই ইয়োর টার্গেটেড অডিয়েন্স, একটা হচ্ছে জেনারেল মাস, একটা কি মার্কেট প্লেসের ডিজাইনার্স। দেখেন আমাদের প্রোডাক্ট কি, ডিজাইন, আমরা শুধু ক্লায়েন্টের প্রোডাক্ট বা ক্লায়েন্টের জন্য ডিজাইন করবো না, আমাদের ডিজাইনও তো সেল করতে হবে ক্লায়েন্টের কাছে। তাহলে আমরাও একটা দোকান নিয়ে বসে আছি আপাতত, আমাদেরও অ্যাডভার্টাইজ করা লাগবে না, অ্যাডভার্টাইজ করা লাগবে। সো আমাদের মার্কেটিং কীভাবে করবো, অ্যাডভার্টাইজ কীভাবে করবো, এইগুলোর ক্লাস সামনে আরও পাবেন, এগুলো বুঝতে পারবেন। কিন্তু আপাতত আমাদের ক্লায়েন্টটাকে আমরা 2 ভাগে ভাগ করছি। ঠিক আছে, 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে জেনারেল মাস, একটা হচ্ছে কি ডিজাইনার অথবা মার্কেট প্লেস। জেনারেল মাস কারা? জেনারেল মাস হচ্ছে গিয়ে যারা আমার সরাসরি ক্লায়েন্ট, তারাই হচ্ছে কি জেনারেল মাস। আরেকটা হচ্ছে মার্কেট প্লেস অথবা ডিজাইনার্স। মার্কেট প্লেসকে আবার আমরা অবলিক দিয়ে বলছি কি ডিজাইনার্স। এর কারণ হচ্ছে কি আমরা সামনে ডিজাইন দিব অ্যাডোবি স্টক, ফ্রি পিক, গ্রাফিক রিভার, ক্রিয়েটিভ ফেব্রিকা, ব্যাকটিজি, শাটার স্টক, তারপরে আরও আই স্টক, তারপরে আরও অনেক ধরনের মার্কেট প্লেস আছে, এগুলোতে সামনে ডিজাইন দিতে পারবেন। কিন্তু ওই ডিজাইন, ওই মার্কেট প্লেসগুলোতে যারা আপনারা তো ডিজাইন দিবেন ঠিকই, কিন্তু ডাউনলোড দিবে কারা? ডাউনলোড কারা দিতে পারে বলেন তো? ক্লায়েন্ট না, এখান থেকে কোনো ক্লায়েন্টও দিবে না, কোনো অডিয়েন্সও ডাউনলোড দিবে না। কারণ আমরা যে ডিজাইনগুলো করতেছি এই ডিজাইনের মধ্যে আমরা যে ইনফরমেশন দিচ্ছি, ওই ইনফরমেশন কি ক্লায়েন্ট রাখবে? তারা কি করবে? ওই ইনফরমেশনকে রিপ্লেস করে তার নাম্বার বসাবে, তার জিমেইল বসাবে, তার নাম বসাবে। তাহলে এই কাজটা যারা ইলাস্ট্রেটর বুঝে না, ফটোশপ বুঝে না, তারা কি এই কাজটা করতে পারবে? করতে পারবে না। তাইলে এই কাজটা কারা করতেছে? আরেকজন ডিজাইনার। তাইলে যারা ডাউনলোড দিচ্ছে তারাও ডিজাইনার, তার হয়তো বা আজকে মানে 100টা ডিজাইন প্রয়োজন, ক্লায়েন্টে অর্ডার দিচ্ছে তার 100 রকম ডিজাইন করে দেওয়ার জন্য, কিন্তু 100টা আইডিয়া একদিনে কোনোদিনও আসবে না। আপনার হয়তো একদিন 4-5টা আইডিয়া আসতে পারে, কিন্তু 100টা আইডিয়া একজন মানুষের পক্ষে নিয়ে আসা পসিবল না। তখন তারা কি করে? বিভিন্ন মার্কেট প্লেসে সাবস্ক্রিপশন কিনে রাখে, ওইগুলো থেকে ডাউনলোড করে তারা এজেন্সির কাজগুলো চালাইতেছে। আচ্ছা, তাইলে আমরা যে মার্কেট প্লেসে ডিজাইনগুলো দিচ্ছি এগুলা কারা, এগুলা নিবে কারা? ডিজাইনাররা নিবে। আর জেনারেল মাস তো আর ক্লায়েন্ট তাদেরকে জন্য ডিজাইন করবে, কিন্তু 2 টাইপের ডিজাইন করতে হবে আমাদেরকে। প্রথমত আসছি জেনারেল মাসে, এই হচ্ছে জেনারেল মাসের জন্য ডিজাইন।
এবং এরপরটা হচ্ছে গিয়ে মার্কেট প্লেসের জন্য। জেনারেল মার্কেট ডিজাইনটা এরকম হবে যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্ট বলছে আমারটা এখানে বসবে, ওইটা এরকম করো, কালারে এইরকম করো। যেমন আমরা কিছু রুলস জানি না, আমরা প্রথমে ডিজাইন করব রুলস অনুযায়ী, কিন্তু ক্লায়েন্ট যদি বলে এটা চেঞ্জ করে দাও, তখন আপনি আবার বলতে পারবেন না যে আমি রুলসের বাইরে যাব না। এটা বলা যাবে যে আমি রুলসের ভিতরে থাকবো, আমি আপনার কথা শুনবো না। তার মানে এখানে প্রথমত ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হচ্ছে কি ফার্স্ট, বুঝতে পারছেন? সো ক্লায়েন্ট যেভাবে বলে এভাবে কাজ করতে হবে, এই ক্ষেত্রে রুলস অনুযায়ী কাজ করবেন, পরে চেঞ্জ করা লাগলে চেঞ্জ করবেন। কিন্তু মার্কেট প্লেসে চলে আসলে অবশ্যই আপনাকে রুলস অনুযায়ী ডিজাইন করতে হবে, এখানের মধ্যে আপনার ইচ্ছা মতো ডিজাইন করলে হবে না। এই জন্য আমরা যে 7টা প্রিন্সিপাল ফলো করতেছিলাম, মনে আছে? 7টা প্রিন্সিপাল নিয়ে কথা বলছিলাম, এই প্রিন্সিপাল নিয়ে আমাদেরকে ডিজাইন করতে হবে, তাইলেই মার্কেট প্লেস আপনার ডিজাইন নেবে। কারণ মার্কেট প্লেস এরকম না যে বাংলাদেশের কোনো ক্লায়েন্ট এখানে বসে বসে আপনার ডিজাইন নিচ্ছে, এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ডিজাইন করতে হবে। যখন আপনার ডিজাইন ফ্রি পিকে অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন বুঝতে পারবেন আপনি একজন ইন্টারন্যাশনাল লেভেলের ডিজাইনার, বুঝতে পারছেন? তাহলে আমাদের এই প্রতিষ্ঠান থেকে ফ্রি পিকে মানুষ অ্যাপ্রুভ করাইতেছে না, ডিজাইন করাইতেছে, অ্যাডোবি স্টকে করাইতেছে। কয়েকদিন পরে আপনার অ্যাডোবি স্টকে ডিজাইন দিবেন, কিন্তু এখন আপনারা আগে রুলস অনুযায়ী ডিজাইন করতে হবে, আদারওয়াইজ এখন যদি ডিজাইন দেন ডিজাইন রিজেক্ট আসবে। এবং এখনও যে আপনাদের প্রায় 60% মানে যারা ডিজাইন করতেছেন 60%-এর অবস্থা তেমন একটা ভালো না। কয়েকজন আছেন খুবই ভালো ডিজাইন করতেছেন, কিন্তু এখনও ভালো হয় নাই। সো আজকের ক্লাসের মধ্যেই আপনারা আপনাদের প্রবলেমগুলোর আনসার ইনশাল্লাহ পেয়ে যাবেন, যে কী করবেন আর কী করবেন না। প্রথমত চলে আসি, আমরা একটা ডিজাইন যখন আমাদের সামনে চলে আসে, অবশ্যই অনেক সময় দেখা যায় এটা খুব ভালো লাগতেছে, দেখা যায় না? কিন্তু কেন ভালো লাগতেছে এটা কোনোদিন কোয়েশ্চেন করছেন? কেউ করছেন? করেন নাই? তাহলে আজকে থেকে কোয়েশ্চেন করবেন যে এই ডিজাইনটা কেন আমার এত ভালো লাগতেছে। কি কি কোয়েশ্চেন করবেন এখানে লেখা আছে। প্রথমত লেখা আছে, আমরা একটা বাই অ্যানালাইজিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট উই ক্যান লার্ন আনসার অফ দ্য ফলোয়িং কোয়েশ্চন। আমরা কিছু আনসার যদি নিয়ে আসি একটা ডিজাইন থেকে, তাইলে কিন্তু আপনি অনেক জিনিস শিখতে পারবেন। প্রথমত লেখা আছে কি, হোয়াট ইজ দ্য জেনারেল অ্যাম্বিশন অর সাবজেক্ট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। একটা ডিজাইন অবশ্যই আমি বলছিলাম একটা সাবজেক্ট অবশ্যই থাকবে, হতে পারে এটা একটা মেসেজ, হতে পারে একটা ছবি, হতে পারে যে কোনো একটা হিরো সেকশন, যেটার মাধ্যমে সে একটা কোনো কিছু ডেলিভার করতে যাচ্ছে, বুঝতে পারছেন? সো এই জিনিসটা কি এবং কিভাবে উপস্থাপন করলো, কিভাবে অ্যারেঞ্জ করলো, এই জিনিসগুলো আপনি অবশ্যই কোয়েশ্চন করে আনসারটা নেবেন। অবশ্যই যখন আপনি একটা ফ্লায়ার দেখছেন, এই ফ্লায়ারের প্রথমে একটা যে জায়গায় আপনার চোখটা গেছে, হতে পারে একটা টাইটেল অথবা একটা ছবি, এরকম হয় না? হয়। এই ছবিটা কেন আপনার চোখে প্রথমে পড়লো, এটা একটু কোয়েশ্চেন করেন। সে কোন দিক দিয়ে এটাকে অ্যাডজাস্ট করছে, রাইট সাইডে রাখছে না লেফটে রাখছে না মাঝখানে রাখছে, এবং টাইটেলটা কীভাবে অ্যারেঞ্জ করলো, টাইটেলের অ্যালাইনমেন্টটা কীভাবে অ্যারেঞ্জ করলো, টাইটেলটা কীভাবে লিখলো। টাইটেল দেখবেন কিছু 3টা লাইনের টাইটেল থাকতে পারে, হতে পারে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এরকম টাইটেল হয় না? এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা দেখবেন এরকমভাবে লেখা আছে, ডিজিটালটা লিখছে একটু বোল্ড লাইট করে, মার্কেটিংটা লিখছে একটু বোল্ড করে, এজেন্সিটাকে করছে আরও বোল্ড অথবা আরেকটু মিডিয়াম। তাহলে এটা একটা ফলো করার বিষয়, ঠিক আছে? এইটা ফলো করে আপনি সাবজেক্টটা সে কীভাবে ডেলিভার করছে ওইটা একটু কোয়েশ্চেন করে আনসার করে দেন, আপনি ওইটার মতো কোনো কিছু বানানোর ট্রাই করতে হবে, বুঝা গেছে? এই একটা বিষয়। তারপরে কি আছে, হোয়াট মুড ডাজ ইট ক্রিয়েটেড বাই কালার। আমরা ডিজাইনের মধ্যে অলরেডি কালার দেখতেছি, কিন্তু এই কালারটা ভালো লাগতেছে ঠিকই আপনার কাছে, কিন্তু কেন এত ভালো লাগতেছে এটা আপনারা এখনও জানেন না। জানতে হবে, আপনাকে বুঝতে হবে এই কালারটা কেন আপনাকে এত ভালো লাগতেছে। আমরা বলছিলাম না কালার সাইকোলজির কথা, মনে আছে? একটা হোমওয়ার্ক দিয়েছিলাম না কালার সাইকোলজি। সো আপনি কালার সাইকোলজির মধ্যে প্রত্যেকটা কালারের মিন আছে, এই মিনটা যদি খুঁজে বের করেন, তাহলে বুঝে যাবেন যে কালারটা কেন আপনার এত ভালো লাগতেছে। আমরা চিন্তা করি আমাদের হয়তো বা কালার সেন্স নাই, আমরা কালার তেমন একটা বুঝি না, আমাদের কালার চয়েস নাই, এরকম অনেকে আসি না? কে কে আসেন এরকম কালার বুঝেন না? একজন। আর কে আসেন? 2 জন। আচ্ছা, কালার বুঝেন না এরকম পাবলিক আসলে দুনিয়াতে নাই, কম্বিনেশন হয় না। আজকে যদি আমি আপনাকে বলি একটা বাসায় দোকানে যে একটা টি শার্ট কিনে নিয়ে আসেন, ঠিকই খুব সুন্দর একটা কালার নিয়ে বাড়ি ফিরবেন না? তাহলে নিজের জন্য কোনো কিছু কিনতে গেলে ঠিকই কালারটা চুজ করতে পারতেছেন, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারতেছেন না। আলটিমেটলি ডিজাইনে যা ইউজ করতেছেন বাস্তবে তাই ইউজ করেন, বা বাস্তবে যা ইউজ করতেছেন ডিজাইনে তাই ইউজ করেন, কারণ এইটাও মানুষ ইউজ করবে। এটা এরকম না যে আমরা ডিজাইন করবো আর মঙ্গল গ্রহে চলে যাবে ডিজাইনটা, এই জন্য আমরা কালার ইমপ্লিমেন্ট করতেছি। আলটিমেটলি এটা কারা ইউজ করতেছে? এই পৃথিবীর মানুষই তো ইউজ করতেছে, তাই না? তাহলে আপনি আপনার জন্য যে কালারটা পছন্দ করতেছেন ওই কালারটাই আপনার ডিজাইনে
ইমপ্লিমেন্ট করেন, দেখবেন আপনার ডিজাইনটা ভালো হয়ে গেছে। বুঝতে পারছেন? সো এইভাবে আপনারা চিন্তা করবেন। তাইলে তারপরে আছে কি, হাউ ডাজ শেপ এলিমেন্টস মেক দ্য ডিজাইন ভিজুয়ালি পারফেক্ট। আমরা দেখতেছি ডিজাইনের শেপ নেওয়া হইতেছে না, কিন্তু ডিজাইনের মধ্যে যে শেপটা নেওয়া হয়েছে, এই শেপটা কেন নেওয়া হয়েছে এবং কেন এত পারফেক্ট মনে হইতেছে শেপটা, এইটা একটু কোয়েশ্চেন করবেন। অবশ্যই আনসার আছে, আমি কিছু ডিজাইন দেখাবো, তাইলেই বুঝতে পারবেন আনসারগুলো। তারপরে কি আছে, হাউ ডাজ দ্য ইমেজ অর টেক্সচার অ্যাট্রাক্ট দ্য টার্গেটেড অডিয়েন্স। যে ইমেজটা ইউজ করা হয়েছে অথবা একটা ব্যাকগ্রাউন্ডের টেক্সচার ইউজ করা হয়েছে, এই টেক্সচারটা কেন এত পারফেক্ট মনে হইতেছে, এইটা নিয়ে একটু কোয়েশ্চেন করবেন, তাইলে আনসার পাবেন। যেমন আপনি ডিজাইন করছেন একটা ফুড নিয়ে, হয়তো বা একটা বার্গার দিছেন, কিন্তু বার্গারটা দেখে খাওয়ার ইচ্ছা মনে হইতেছে না, তাহলে এই ডিজাইনটা হবে ভালো হবে না। একটা ট্রাভেলের ডিজাইন করছেন, ট্রাভেলের প্লেসের একটা ছবি দিচ্ছেন, কিন্তু এই প্লেস দেখে ভয় করতেছে, এখানে কেউ যাবে না, তাহলে এটা হবে? কিন্তু অনেক ডিজাইন আছে খুব ভালো দেখা যাচ্ছে, ছবিটাও দেখতে ইচ্ছে করতেছে, তার এই মেসেজটাও দেখতে ইচ্ছে করতেছে, কারণ সবগুলোকে খুব সুন্দর করে এগুলোকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারছেন? তারপরে কি আছে, হাউ ডাজ হায়ারার্কি এমফাসাইজ কি এলিমেন্টস অ্যান্ড ক্রিয়েট মুভমেন্ট। হায়ারার্কি কি শেষ, পাস, সবাই গ্রাফিক ডিজাইন পাস করে ফেলছেন। একটা ক্লাস নিলাম, পুরো একটা ক্লাস নিলাম, এই বিষয় নিয়ে কথা বললাম। কেউ বলতে পারবেন না? একটা মানুষ নাই? নাবিল সারোয়ার, শশী আক্তার, নাই? স্যার শুনেনি না জীবনে? শুনছেন আপনার হায়ারার্কির নাম? কবে শুনছিলেন? আচ্ছা, বেসিক প্রিন্সিপাল রুলস, যাই হোক এতটুকু বলছেন, এরপরে আরেকটু আগানো যায় না? গুড। মানে হায়ারার্কি মানে হচ্ছে গিয়ে কোনটা আগে দেখাবেন কোনটা পরে দেখাবেন, ওইগুলোকে মেনটেন করাকে কি বলা হয়? হায়ারার্কি বলা হয়। তাইলে এই জিনিসটাকে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। আপনি যখন একটা ডিজাইন দেখতেছেন, পড়তেছেন, আপনি কোনটা আগে পড়তেছেন, কোনটা পরে পড়তেছেন, এবং কেন কোনটা আগে পড়লেন, কেন কোনটা পরে পড়লেন, এটা কিভাবে তারা মেনটেন করলো, এই জিনিসটাকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি ভালো ডিজাইন করতে পারবেন না। তারপরে কি আছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ সাইজ অ্যান্ড স্পেস ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট। একটা ডিজাইন অবশ্যই সাইজ থাকে, স্পেসও থাকে। যেমন ধরেন আমাদের এই ডিজাইনের মধ্যেই এই যে লেখাগুলো, এটা একটা সাইজ, এইগুলোর মধ্যে একটা সাইজ দিছি, এইটাকে হঠাৎ করে কি করে দিছি, বোল্ড করে দিছি। কেন এগুলাকে বোল্ড করছে, এগুলো কোয়েশ্চেন করলেই তো আনসার পেয়ে যাবেন না? পেয়ে যাবেন। যেমন এখানের মধ্যে স্পেসও থাকে, ডিজাইনের মধ্যে স্পেস থাকে বলতে এই যে এইগুলোকে আমরা বলি কি স্পেস, যে জায়গার মধ্যে কোনো ডিজাইন নাই বা লেখা নাই, এগুলোকে আমরা স্পেস বলি। তাইলে কেন স্পেসটা রাখা হইলো, স্পেসটা না রাখলে কি হইতো, এইগুলো নিয়ে কোয়েশ্চেন করবেন, আনসার পাবেন অবশ্যই, এবং আমিও আনসার দিয়ে দিব সামনে। তারপরে কি আছে, হাউ ডিজাইন এলিমেন্টস আর অ্যালাইন্ড অর অ্যারেঞ্জ। কোন অ্যালাইনমেন্ট রাখা হয়েছে, আমরা এখানে রাখছি কি, কোন অ্যালাইনমেন্ট দেখেন তো? আমরা রাখছি লেফট জাস্টিফাই। কি রাখছি? লেফট জাস্টিফাই। যেমন ধরেন এখান থেকে লেফটও ঠিক আছে, রাইট সাইডও ঠিক আছে, কিন্তু লাস্ট লাইনটা কোন দিক দিয়ে আছে, লেফটের দিক দিয়ে আছে, এটাকে আমরা বলি কি, লেফট জাস্টিফাই। যদি রাইট জাস্টিফাই রাখতাম তাহলে লাস্ট লাইনটা কোথায় থাকতো, রাইট সাইডে থাকতো। আর যদি অল জাস্টিফাই দিতাম তাহলে অ্যারেঞ্জটাকে ভাগ করে দিয়ে দিত, সব দিক দিয়ে যে কোনোভাবে সমান করে দিয়ে দিত। তাহলে এইভাবে অ্যালাইনমেন্টটা তারা কী রাখছে ডিজাইনের মধ্যে, এইটাও একটু ফলো করবেন। তারপরে কি আছে, হাউ ডাজ কম্পোজিশন বিল্ড ডিজাইন স্ট্রাকচার অর লেআউট। এই যে কম্পোজিশন মানে কি, যে 6টা প্রিন্সিপাল আছে এগুলো ফলো করে যখন আমরা একটা লেআউট তৈরি করি, এটাকে আমরা বলি কম্পোজিশন। এখন এই কম্পোজিশনটা কেন এত, মানে কিভাবে এত সুন্দর করে স্ট্রাকচার করা হয়েছে, স্ট্রাকচারটা সুন্দর করা হয়েছে, এইটা একটু কোয়েশ্চেন করলে পেয়ে যাবেন। তারপরে কি আছে, হাউ ডাজ সিম্পলিসিটি ক্রিয়েট এ ইউজার ফ্রেন্ডলি ডিজাইন। অবশ্যই ডিজাইনের মধ্যে সিম্পলিসিটি থাকতে হবে, সিম্পলিসিটি ছাড়া ডিজাইন হবে না। সিম্পলিসিটি এবং ইউজার ফ্রেন্ডলি দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনি একটা ফ্লায়ার ডিজাইন করলাম, এবং ফ্লায়ার ডিজাইনটা মধ্যে আপনি ডিজাইন করছেন এরকম যে একটা ফুড ডিজাইন করছেন, এখন ফুডটা অনেক ভালো লাগছে, আমার ইচ্ছা হয়েছে আমি অর্ডার করব, কিন্তু নাম্বার খুঁজতে হইতেছে এইভাবে, তাহলে এটা ইউজার ফ্রেন্ডলি হবে না। আমি যাতে এইভাবে এটাকে পড়তে পারি, নাম্বারটাও স্বাচ্ছন্দ্যে তুলতে পারি, কারণ এইভাবে তোলারও মানুষের সময় নাই। বুঝা গেছে? এটা হতে পারে ফেসবুকেও একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করছেন, সবই ঠিক আছে, আর নাম্বার খুঁজতে হইতেছে এইভাবে,
হবে না, তাহলে ইউজার ফ্রেন্ডলি বানাইতে হবে। তারপর কি আছে, হাউ ডাজ প্রক্সিমিটি অর রিপিটেশন ইউনাইট রিলেটেড ডিজাইন এলিমেন্টস। যেমন প্রক্সিমিটি বলছিলাম মানে কি, সেম টাইপ অফ কন্টেন্টগুলোকে একসাথে রাখাকে বলা হয় কি প্রক্সিমিটি। হতে পারে লেয়ার, হতে পারে আপনার বিভিন্ন ধরনের আইকন, ট্যাগস, এগুলোকে একসাথে রাখবো, এগুলোকে আমরা বলি প্রক্সিমিটি। আর রিপিটেশন কি, বারবার রিপিট করাকে আমরা রিপিটেশন বলতেছি, কিন্তু ডিফারেন্ট ওয়েতে রিপিট হতে পারে। যেমন এই ডিজাইনের মধ্যে রিপিটেশন আছে, এই পাওয়ার পয়েন্ট স্লাইডে, যেমন এই একটা শেপ, এই শেপটাকে আমরা রিপিট করছি না, কোথায় রিপিট করছি, নিচে, কিন্তু সেমভাবে রিপিট হয়েছে না, একটা ডিফারেন্ট ওয়েতে রিপিট হয়েছে। এই রিপিটেশন কীভাবে আমরা এইটা ক্রিয়েট করলাম, এই রিপিটেশনটা আমরা একটু ফলো করব। তারপরে কি আছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইমোশন ইন ডিজাইন। এই ডিজাইনে কি ইমোশনটা কতটুকু ইম্পর্টেন্স, ইমোশন কি আছে এখানে, এইটাও একটু ফলো করতে হবে। তারপরে কি আছে, হাউ ডাজ ব্যালেন্স মেক দ্য ভিজুয়াল ওয়েট পারফেক্ট। এখানে কোন ব্যালেন্স ইউজ করা হয়েছে, ব্যালেন্স কয় প্রকার, কয় প্রকার, ব্যালেন্স 3 প্রকার। কয় প্রকার, একটা সিমেট্রিক্যাল, আরেকটা কি অ্যাসিমেট্রিক্যাল, আরেকটা কি রেডিয়াল। মনে থাকবে না ভুলে যাবেন? সিমেট্রিক্যাল ব্যালেন্স মানে কি, সেম টাইপ অফ কন্টেন্ট দিয়ে যখন দুই দিক দিয়ে সমান করা হয় তখন এটাকে বলা হয় কি সিমেট্রিক্যাল। ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্ট দিয়ে যখন ব্যালেন্স করা হয় তখন বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। তারপরে হচ্ছে কি রেডিয়াল, এই প্রত্যেকটা কন্টেন্টের সেন্টার পয়েন্ট যখন একটা থাকবে তখন এটাকে বলা হয় রেডিয়াল। তারপর আরও বিভিন্ন বিষয় আছে, এগুলো একটু আমাদের প্রশ্ন করতে হবে। তাহলে আমি একটু সামনে যাই, এখানের মধ্যে আমরা ভিজুয়াল এলিমেন্টস নিয়ে একটু কথা বলি। একটা ডিজাইনে কী কী ভিজুয়াল এলিমেন্টস থাকতে পারে, যেমন আমরা ভিজুয়াল এলিমেন্টস নিয়ে এর আগে কথা বলছিলাম, মনে আছে? টেক্সট, শেপ, টেক্সচার, লাইন, এগুলো বলছিলাম না? এর আগে কথা বলছি, আজকে আবার এগুলো নিয়ে কথা হচ্ছে, আর একটু ডিটেলসে কথা হচ্ছে। যেমন ভিজুয়াল এলিমেন্টস এখানের মধ্যে আছে প্রথমত সাবজেক্ট। আমরা যদি এখানের মধ্যে একটু ক্লিক করি, এই যে এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট সম্পর্কে কথা বলছে। এখানে লেখা আছে ইন এভরি গুড অ্যাডভার্টাইজমেন্ট দেয়ার ইজ এ টপিক প্রেজেন্ট টু ফোকাস। সাবজেক্ট ইজ দ্য এলিমেন্ট হুইচ ইজ প্রমোটিং দ্য বিজনেস পার্সপেক্টিভ। এখানের মধ্যে সাবজেক্ট, প্রত্যেকটা ডিজাইনে হচ্ছে কি একটা টপিক থাকবে যেখানের মধ্যে আপনার ফোকাস পয়েন্ট থাকবে। যেমন এখানের মধ্যে ফোকাস পয়েন্ট কোনটা, বার্গারটা। এখানের মধ্যে ফোকাস পয়েন্ট কোনটা, ভিউটা, যে ছবিটা আছে এইটা। কিন্তু এখানের মধ্যে দেখেন, আপনি বার্গারটা দেখার পর হয়তো বা চিন্তা করবেন দেখি কোম্পানির নাম্বারটা কোন জায়গায় আসে, ঠিক আছে? আমরা এখান থেকে অবশ্যই একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, হতে পারে এটা একটা মেসেজ, হতে পারে এটা একটা ছবি, ঠিক আছে? সো এরকম অবশ্যই প্রত্যেকটা ডিজাইন একটা সাবজেক্ট থাকবে। আপনার ডিজাইনে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু ডিজাইন ফেইলার হয়ে যাবে। তারপরে দেখেন ট্রাভেলের ক্ষেত্রেও একটা সুন্দর একটা ভিউ নিয়ে আসা হয়েছে। তো কারো যদি যাওয়ার ইচ্ছা থাকে, কোনো জায়গায় চিন্তা করতেছে সে ঘুরতে যাবে, যখন দেখবে এইরকম একটা সুন্দর দৃশ্য, তারপরে চিন্তা করবে দেখি কোনো ছাড় আছে কিনা, তাও দেখা যাচ্ছে একটা ছাড় আছে 50%, যেটাকে আমরা বলতেছি হিরো সেকশন। কি বলি, হিরো সেকশন। সাবজেক্ট আর হিরো সেকশন কিন্তু সেম না, বুঝতে পারছেন? যেমন এখানের মধ্যে এটা সাবজেক্ট, কিন্তু হিরো সেকশন কোনটা, এই 50%টা। হতে পারে অন্য কোনো মেসেজ থাকতে পারে যেটা অফার টাইপের কোনো কিছু বোঝাইতেছে। তাহলে হিরো সেকশন কখনো সাবজেক্ট থেকে বড় হবে না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আপনি 50%টা দেখানোর জন্য যে আপনি ছাড় দিচ্ছেন 50%, আপনি চিন্তা করছেন এটা আমি সবার আগে দেখাই, এটা করা যাবে না। আগে কি প্রোডাক্ট নিয়ে আসছেন এটা দেখান, তারপরে আপনি ছাড়টা দেখান, বুঝতে পারছেন? এইটা করতে পারেন। যেমন এরকম আমি একটা দেখছিলাম যে এটা আরেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, এই গত রামাদানে দেখছি একটার মধ্যে দেয়া 80% ছাড়। তাই হঠাৎ মনে হয় একটু দেখি কী চলতেছে, জুতার দোকান, ঠিক আছে? গেলাম, সে নিচে সুন্দর করে, আমি দেখলাম 80% কোথায় আছে, সে আমাকে একটা কর্নারে দেখাই দিল। এখানে গিয়ে দেখি সব বাচ্চাদের জুতা, বুঝতে পারছেন? আমি বললাম এটা কেমনে হইলো, আপনারা বাইরে দিয়েছেন? সে আবার বলে একটু ভালো করে পরে আসেন। পরে দেখি কর্নারের মধ্যে লিখছে অনলি ফর চিলড্রেন, ছোটো করে, বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে মনে হতে পারে যে আপনার একটা স্ট্র্যাটেজি ফলো করে অনেক সময়, কিন্তু আমরা যে ডিজাইনগুলো করবো এগুলো একটু ডিফারেন্ট ওয়েতে, যাতে আমরা বোঝাইতে পারি আমরা কী দিচ্ছি আর এই পার্সেন্টেজ কতটুকু দিচ্ছি, ক্লিয়ার মেসেজ থাকবে। তারপরে যদি আমরা একটু সামনে আসি, টেক্সট, আমরা টেক্সটগুলো একটু ভালোভাবে অ্যারেঞ্জ করে দিতে হবে। যেমন প্রথমত লিমিট ইউর ফন্ট প্রেফারেন্স মানে কি, আপনি অনেক ধরনের ফন্ট, একটা রাখছেন বোল্ড, একটা লাইট, একটা রাখছেন লেটো, একটা নেক্সা, একটা মনসেরার, বুঝতে পারছেন? এইভাবে দিয়ে ডিজাইন করা যাবে না। তারপরে বি কেয়ারফুলি অ্যাবাউট ইউর ফন্ট সাইজ, অনেকগুলা সাইজ নিয়ে কাজ করা যাবে না। তারপরে ইউজ কালার রিলেভেন্ট টু দ্য ব্র্যান্ডের কালার অনুযায়ী কালার ডিজাইন করে। যেমন আমি বলছি লগতে যদি কোনো কালার ইউজ করেন, ওই কালারটা কী করতে হবে, রিপিট করতে হবে ডিজাইনে। টেক কেয়ার অফ টেক্সট
অ্যালাইনমেন্টগুলো টেক্সটের ঠিকঠাক রাখতে হবে। তারপরে কি আছে, মেক ইওর হেডার এ ডিফারেন্ট স্টাইল। আপনি যে হেডলাইনটা লিখছেন এই হেডলাইনটা অবশ্যই আপনার অন্যান্য লেখা থেকে একটু ডিফারেন্ট রাখতে হবে, কারণ এইটাই হচ্ছে কি আপনার ফোকাস পয়েন্ট। সো এইটার মধ্যে যদি আপনি কন্ট্রাস্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু আপনি মেসেজ ডেলিভার করতে পারবেন না। বুঝা গেছে? এখন দেখেন তো এই দুইটা ডিজাইনের মধ্যে এটা খুব ভালো লাগতেছে না? কেন ভালো লাগতেছে না? অনেকগুলা ফন্ট প্রেফারেন্স, আপনি কোন জায়গা থেকে শুরু করবেন এটাই তো খুঁজে পাচ্ছেন না মনে হয়। সে কি লিখছে, কি মেসেজ তার বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে না, কিন্তু এখানের মধ্যে একটা ক্লিয়ার মেসেজ আছে না? এখানে কি এত বেশি লেখা স্টাইল রাখা হয়েছে? কয়টা স্টাইল? একটা স্টাইল, এখানে একটা স্টাইল, দুইটা স্টাইলে রাখা হয়েছে, তাও এই স্টাইলটা রিপিটেশন আছে তার লগোর সাথে, আছে না? আছে। তাইলে এই ফন্ট প্রেফারেন্সগুলো একটু চিন্তা করেন। তারপরে কালার বলা হয়েছে, কালারটা কোথায় কিসের সাথে রাখতে হবে? ব্র্যান্ডের সাথে মিল রেখে রাখতে হবে। তার কালার কি, তার লোগো কি, কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে হরলিক্সের যে কালারটা আছে এই কালারটাই কিন্তু ডিজাইনের মধ্যে কি করা হয়েছে? রিপিট করা হয়েছে না? রিপিট করা হয়েছে। তাইলে এইভাবে আপনারা যেমন হেডিং স্টাইলটা বলা হয়েছে যে হেডলাইনটা একটু ডিফারেন্ট রাখবে, তাহলে হেডলাইনটা একটু ডিফারেন্ট করা হয়েছে না? ডিফারেন্ট। এই যে হরলিক্সটাকে হঠাৎ করে একটু বড় করে দেওয়া হয়েছে, যাতে এইটার মধ্যে আপনার জোর দেওয়া হয়েছে, এটাকে বলে আমরা এমফাসাইজ। ঠিক আছে, এমফাসাইজ করা হয়েছে যে এটা যাতে আপনি পড়েন। সো এইভাবে আপনারা যদি ডিজাইন করেন তাহলে ভালো ডিজাইন করতে পারেন। টাইপোগ্রাফিগুলো আমরা অবশ্যই অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। যেমন টাইপোগ্রাফি অ্যালাইনমেন্ট এখানে কি দেওয়া আছে? অ্যালাইনমেন্ট রাইট লেফট সেন্টার কোনটা দেওয়া আছে? সেন্টার। যেহেতু ডিজাইনটা রাখা হয়েছে সেন্টারে, মানে টাইপোগ্রাফিটা রাখা হয়েছে সেন্টারে, এই জন্য অ্যালাইনমেন্টও রাখা হয়েছে কি সেন্টার। এখন যদি আপনি হঠাৎ করে এটাকে লেফট অ্যালাইন করে দিতেন তাহলে কিন্তু ডিজাইনটা ভালো দেখা যেত না, কারণ ডিজাইনের মাঝখানে যেহেতু রাখছেন অ্যালাইনমেন্টটাও রাখেন সেন্টারে। বুঝতে পারছেন? দেন একটু সামনে যাই, যাওয়ার পর এখানে আছে কি ইমেজ। ইউজ ইমেজ দ্যাট রিলেটস টু দ্য সাবজেক্ট, হ্যাভ গুড কোয়ালিটি ইন টার্মস অফ রেজুলেশন, তারপরে মেনটেন গুড প্লেসমেন্ট। এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে। যেমন ধরেন এইখানের মধ্যে এই একটা ডিজাইনের মধ্যে অনেকগুলা ছবি ইউজ করা হয়েছে, তাই না? কিন্তু একটা ছবিও ভালো করে বোঝা যাচ্ছে না যে কি ইউজ করা হয়েছে। যেমন এটা বাঘের একটা চোখ মনে হইতেছে, এখানে আছে কি জেব্রার একটা মুখ, এখানে কি আছে বোঝার কোনো ক্ষমতা নাই। এখানে হয়তোবা একটু জুম করলে মনে হইতেছে একটা জিরাফ টাইপের কোনো কিছু বা জেব্রা টাইপের কোনো কিছু। এখানে আছে একটা গন্ডার, এখানে আছে আবার পার্কের ছবি, তাই না? তাহলে একটা ডিজাইনে অনেকগুলো ছবি ইউজ করা যাবে, কিন্তু প্রত্যেকটা ছবি যাতে ভিজিবল হয়। ফার্স্ট রুলস কি করতে হবে? প্রত্যেকটা ছবি ভিজিবল করতে হবে। এমন কোনো ছবি ইউজ করা যাবে না যেটা একটু দেখা যাচ্ছে আর সামান্য আবার দেখা যাচ্ছে না। প্রত্যেকটা ছবি অবশ্যই ভিজিবল করতে হবে। অনেক সময় ক্লায়েন্ট একটা ফ্লায়ারের মধ্যে বলবে আমাকে 20টা ছবি ইনক্লুড করে দেন, তখন আপনি তাকে বলতে হবে যে আপনাকে 20টা ছবি আমি দিতে পারবো, কিন্তু ফ্লায়ারের মধ্যে 20টা ছবির জায়গা নাই। যদি আমি বসাইও দিই, আমি ডিজাইনার, আমি বসাইতে পারবো, অনেক ছোটো করে বসাই দিব, কিন্তু প্রত্যেকটা ছবি ভালো করে দেখা যাবে না। এটা অবশ্যই তাকে আপনি বলতে হবে। আবার এরকম হতে পারে ক্লায়েন্ট আপনাকে একটা ছবি দিল যে ছবিটা খুব ভালো কোয়ালিটি না, তখন অবশ্যই যেমন এখানে লেখা আছে কি হ্যাভ গুড কোয়ালিটি ইন টার্মস অফ রেজুলেশন, ভালো রেজুলেশনের ছবি ক্লায়েন্ট থেকে আপনাকে কালেক্ট করতে হবে। আদারওয়াইজ সে যখন ডিজাইনটা প্রিন্ট করবে তখন কিন্তু ডিজাইনটা ভালো হবে না, এবং আলটিমেটলি ব্লেমটা কার উপর আসবে? ডিজাইনারের উপর। তখন আপনাকে আবার সে অর্ডার নাও দিতে পারে, অথবা আপনাকে ব্লেম করবে যে এটা আবার ঠিক করে দাও। এই জন্য আপনি আগে থেকে তাকে বলবেন যে আপনার কোয়ালিটি ভালো না ইমেজের, আপনি আরও ভালো একটা ইমেজ দেন, আদারওয়াইজ ডিজাইন ভালো হবে না। বুঝতে পারছেন? এখন ভালো হবে কিন্তু প্রিন্ট করার পর ভালো হবে না, এটা আপনি বলতে হবে। তারপরে মেনটেন গুড প্লেসমেন্ট। একটা ছবি ইউজ করছেন, ধরেন একটা মানুষের ছবি ইউজ করছেন, মানুষের অর্ধেক মাথা এইভাবে কেটে দিলেন, বুঝতে পারছেন? অর্ধেক বডি এভাবে কেটে দিলেন প্লেসমেন্ট করার জন্য। এইটা করা যাবে না। যে কোনো জিনিস, একটা বিল্ডিং হতে পারে, একটা মানুষ হতে পারে, অথবা একটা প্রাণী হতে পারে, একটা গাছ হতে পারে, যে কোনো ছবি ইউজ করেন না কেন প্লেসমেন্টটা পারফেক্ট করবেন যাতে তার কোনো একটা অংশ কেটে না যায়। বুঝতে পারছেন? যেমন ধরেন আরেকটা বলা হয়েছে ইউজ ইমেজ দ্যাট রিলেটস টু দ্য সাবজেক্ট। আমরা সাবজেক্ট রিলেটেড ডিজাইন করব। যেমন এই ডিজাইনটার মধ্যে দেখেন ছবি ছাড়া তেমন কিছু আছে নাই। এইটা দেখে কি মনে হইতেছে এটার মধ্যে তারা কি ব্যবসা করে? কি ফাইবারের ব্যবসা, ঠিক আছে? ফাইবার কি ধরনের সাবমেরিন কেবল টাইপের কোনো কিছু ইন্টারনেট প্রোভাইড করে তারা, ঠিক আছে? এখানের মধ্যে তাদের একটা মেসেজ আছে। মেসেজটা হচ্ছে গিয়ে কোম্পানি হচ্ছে কি মিশরের একটা কোম্পানি, মিশরের মধ্যে নীল নদও আছে, মরুভূমিও আছে। তাহলে দেখেন তো তাদের মেসেজটা ক্লিয়ার না? মেসেজটা ক্লিয়ার। এইরকম রিলেভেন্স ছবি যদি ইউজ করেন তাহলে দেখবেন আপনার ডিজাইনটার মধ্যে তেমন কিছু লাগতেছে না, ছবি দিয়েও আমরা অনেক কিছু
মেসেজ ডেলিভার করতে পারি। এটা বোঝা গেছে? ওকে, তারপরে আবার চলে আসি কি শেপ। ডিজাইনে অলরেডি আমরা সবাই শেপ ইউজ করি না? কখনো কোয়েশ্চেন করছেন শেপ কেন নিলাম? শুধু হঠাৎ করে একটা শেপ নিয়ে নিলাম, তাই না? তাহলে আজকে থেকে কোয়েশ্চেন করতে হবে আমার শেপটা কেন নিচ্ছি। যেমন ধরেন এইখানের মধ্যে এইখানে যা লেখা আছে আমি একটু বলে দিই। যেমন এখানের মধ্যে লেখা দেখেন শেপ আছে, এখানের মধ্যে একটা এই আকাশের একটা শেপ আছে, তাই না? জি স্যার। এগুলো পরে নিলে হয় না? কোথায় ছিলাম আমরা? শেপে। শেপ কেন ইউজ করি? প্রথমত দেখেন এখানে একটা শেপের মাধ্যমে এই ছবিটাকে আলাদা করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা হয়েছে এই একটা শেপের মাধ্যমে। প্লাস এইটা দেখে মনে হইতেছে প্লেনটাই শেপের ভিতর থেকে বের হয়ে আসছে, তাই না? তো এরকম একটা ভাইব নিয়ে আসার জন্য শেপটা ইউজ করা হয়েছে, আদারওয়াইজ আর কোনো কারণ এখানে আপাতত নাই। তারপরে যদি দেখি এখানের মধ্যে একটু খেয়াল করেন, এখানের মধ্যে এই জায়গায় একটা শেপ দেওয়া হয়েছে ছবির মধ্যে, এখানেও ছবির মধ্যে, এখানেও ছবির মধ্যে। তাও কেন ইউজ করা হয়েছে? কারণ হচ্ছে গিয়ে এই যে শেপটা আছে বাইরের শেপটা, এইটা থেকে আলাদাভাবে বোঝানোর জন্য এখানে আরেকটা শেপ ইউজ করা হয়েছে। আমাদের প্রত্যেকটা ছবির জন্য কি ইউজ করা হয়েছে এখানে দেওয়া যাইতেছে শেপ। আসলে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট থেকে ডিফারেন্ট করে বোঝানোর জন্য শেপ ইউজ করা হচ্ছে ছবির ক্ষেত্রে। আবার এইখানে তো শেপ না দিলেও হইতো, এই যে 3টা প্যাকেজ দেওয়া হয়েছে, না দিলে হইতো না? হইতো। কিন্তু এই 3টা প্যাকেজের ক্ষেত্রে শেপ দেওয়া হয়েছে কারণ হচ্ছে কি তার কাছে মনে হয়েছে যে এইটা হচ্ছে তার টাইটেল, এগুলো হচ্ছে তার সাবটাইটেল, কিন্তু সাবটাইটেলটাও তার জন্য একটা জরুরি বিষয় যেটা মানুষ যাতে পড়ে। আপনি এখন যদি আপনার হাতে এটা দেয়া হয়, আপনি এইটাও পড়বেন, সাথে এই 3টা শেপের অংশগুলোও পড়বেন, কারণ এগুলো দেখতে অনেকটা ডিফারেন্ট মনে হইতেছে এবং মনে হইতেছে 3টা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। মানে যখন কোনো একটা মেসেজ আমি ইম্পর্টেন্ট বুঝাইতে যাব তখন এটার নিচে একটা শেপ ইউজ করব। যেমন এই 3টা প্যাকেজকে আপনি পড়বেন এখন, কারণ এই 3টার মধ্যেই প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3 আছে। এগুলো আলাদা শেপের মাধ্যমে আলাদা একটা মেসেজ ডেলিভার করছে, বুঝতে পারছেন? সামনে আরও বিষয় আসবে শেপের ক্ষেত্রে। তারপরে দেখেন এখানে তার এই হেডলাইনগুলো, এই হেডলাইন দেওয়ার পর দেখেন এখানে আরও 4টা শেপ ইউজ করছে না? এই 4টা শেপের মধ্যে ইম্পর্টেন্ট কন্টেন্ট আছে বিধায় এই 4টা শেপের মধ্যে আলাদা করে এই কন্টেন্টগুলোকে দেওয়া হয়েছে। তাইলে আমরা দেখতেছি কোনো একটা জায়গায় এমফাসাইজ করার জন্য আমরা কি করি? শেপ ইউজ করি। এইটা হতে পারে এরকম একটা, আমরা যদি আরও সামনে যখন ডিজাইন দেখবো তখন শেপের আরও কিছু রুলস চলে আসবে। তারপরে যদি আমরা চলে আসি কি কালার। কালার অবশ্যই আপনাকে ভালো করে বুঝে শুনে ইউজ করতে হবে। যেমন এই ডিজাইনটা অনেক ভালো লাগতেছে আপনাদের, লাগতেছে না? কেন? এত অনেকগুলো কালার দেওয়া হয়েছে তারপর ভালো লাগে না কেন? কারণ হচ্ছে গিয়ে তারা ডিজাইনের রুলস ফলো করে নাই। কালার আছে তাদের একটা এখানে আমাদের লগোতে, কিন্তু ডিজাইনের মধ্যে এই কালারটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে নাই। কিন্তু এখানে যে 7 আপের একটা লোগো আছে না? 7 আপের লোগোটা দেখেন তার ডিজাইনের মধ্যে সে রিপিট করছে। কীভাবে? যেমন 7 আপের মধ্যে একটা ইয়েলো পার্ট আছে, ইয়েলো পার্টটা রিপিট করছে না? হোয়াইট পার্টটা রিপিট করছে না? করছে। তারপরে এই যে গ্রিন পার্টটা রিপিট হয়েছে। তাহলে ডিজাইনের মধ্যে এগুলাকে অবশ্যই রিপিট করতে হবে, আদারওয়াইজ ডিজাইনটা ভালো হবে না। কালার হতে পারে 2টা অথবা 3টা। কালার ক্যান বি চুজেন ফ্রম দ্য লোগো অর দ্য প্রোডাক্ট। হতে পারে একটা প্রোডাক্ট, হতে পারে একটা লোগো, ওইখান থেকে আপনি কালার নিতে পারেন। তারপরে অবশ্যই আপনি কালারটা এই আপনার ডিজাইনের সাথে যায় এরকম কোনো কালার ইউজ করবেন। অনেকগুলো 8-10টা কালার, 4-5টা কালার নেবেন না। এখানে কালার আছে তার লোগো থেকে নিচে, লোগোর মধ্যে কালার আছে 3টা অথবা 4টা। এই রেড কালারটা আপনি নিতে পারেন, নিয়ে তারপর ডিজাইন করতে পারেন। এখানে কালারগুলো নিতে পারবেন, সামনে গিয়ে যখন ডিজাইন করবেন তখন করতে পারবেন। তারপরে চলে আসি কি কম্পোজিশন। কম্পোজিশনটা কি? যে সবগুলো রুলস ফলো করে যখন একটা ডিজাইনের লেআউট ক্রিয়েট করি তো এটাকে বলি কি আমরা কম্পোজিশন। এখন কম্পোজিশনের মধ্যে দেখেন আমাদেরকে অবশ্যই রাখতে হবে কি ক্রিয়েট এ ফোকাল পয়েন্ট। আমাদের এটা ফোকাল পয়েন্ট যেখানে আপনি ফোকাস করবেন ওই টাইপের একটা পয়েন্ট রাখতে হবে। সেটা হতে পারে একটা ছবি, হতে পারে একটা টাইটেল, বুঝতে পারছেন? যেমন এইখানের মধ্যে আপনার এই যে ক্যাম্পফায়ার 2012 এটা হচ্ছে এটা ফোকাল পয়েন্ট। এখানের মধ্যে ক্রিয়েটিভ সলিউশন অথবা ছবিগুলো হচ্ছে তার ফোকাল পয়েন্ট। এইগুলো আপনি একটু বড় করে রাখলেন, ডিফারেন্ট ওয়েতে রাখলেন। তারপরে কি আছে ক্রিয়েট ভিজুয়াল হায়ারেসি। হায়ারেসি মানে কি আগে কোনটা পড়বে পরে কোনটা পড়বে, এটাকে বলি কি আমরা হায়ারেসি। যেমন ক্রিয়েটিভ সলিউশন দেখলেন, ছবিটা দেখলেন, তারপরে এগুলো পড়লেন, এগুলো পড়ার পর তারপরে আওয়ার কোম্পানি হোয়াই চুজার্স এগুলো পড়লেন, এগুলোকে আমরা কি বলতেছি হায়ারেসি বলি। তারপরে কি আছে ইউজ লিডিং
লাইন্স, আপনি অবশ্যই একটা লিডিং লাইন ইউজ করতে হবে আপনার যদি ফোকাল পয়েন্ট ক্রিয়েট করতে চান। যেমন আপনি এখানে লিখেন ক্রিয়েটিভ সলিউশন, কিন্তু এই ক্রিয়েটিভ সলিউশন যেটা অনেক বড় করে রাখছেন এইটার মানে কোনো কিছু মিন করতেছে না। এই টাইপের কোনো কিছু আপনি লিখে দিন যে লড়াই উৎসব, কোনো কিছু বুঝায়? তাহলে এই ধরনের ফোকাল পয়েন্ট করলে হবে না, একটা কিছু লিখতে হবে অথবা অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। তারপরে কি আছে, স্কেল এলিমেন্টস টু ক্রিয়েট এফেক্ট। আমরা একটু এলিমেন্টগুলোকে স্কেল করবো, যেটাকে আমরা বলে রিপিটেশনও করতে পারি, ছোটো বড় করে রিপিট করলাম। যেমন এইখানের মধ্যে একটা শেপ আছে, এই শেপটা এখানেও রিপিট হয়েছে, এখানেও রিপিট হয়েছে, আবার এটা একটু ছোটো হয়েও রিপিট হয়েছে না, রিপিট হয়েছে। এটা ছবি বড় করছে, একটা ছোটো করছে, কিন্তু প্রত্যেকটা ছবি তো মোটামুটি একটা ভালো একটা লুক আসতেছে। সো আমরা এইভাবে এলিমেন্টগুলোকে স্কেল করতে পারি। যেমন ধরেন এইখানের মধ্যে যদি দেখাই, এখানে নিচে অনেকগুলা ক্যাম্পের মতো রাখা হয়েছে না? সো এইগুলোর মধ্যে দেখেন এই ক্যাম্পগুলো সবগুলোর সাইজ কি সমান? চাইলে সবগুলো সমান রাখা হইতো না? যেই তো, কিন্তু একটা বড় একটা ছোটো করে স্কেল করা হয়েছে যাতে এটার মধ্যে একটা অ্যাস্থেটিক ফিল চলে আসে। এখানের মধ্যে দুইটা প্লেনের মতন রাখা হয়েছে, একটা প্লেন একটা ছোটো রাখা হয়েছে, একটা বড় রাখা হয়েছে। তাহলে এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যেমন এখানের মধ্যে এই আমরা বলছিলাম এই ব্যালেন্স আছে, একটা হচ্ছে কি ফর্মাল ব্যালেন্স, এটা ইনফর্মাল ব্যালেন্সও বলতে পারি আমরা। এখানে ইনফর্মাল অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সকে বলা হয় ইনফর্মাল ব্যালেন্স। অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বলতে এখানের মধ্যে দেখেন এই সেম টাইপের কন্টেন্টটা, এখানে তাবু আছে 3টা কিন্তু একটু ছোটো, সাথে ছোটো আরও কয়েকটা রাখা হয়েছে, এখানে বড় বড় তাবু কয়েকটা রাখা হয়েছে। জি স্যার, প্লেন স্যার, প্লেন টাইপের কোনো কিছু। সো এখানে মধ্যে দেখেন এই প্লেনটা একটু বড়, এটা একটু ছোটো, এইগুলোকে বলা হয় আমরা কি ইনফর্মাল ব্যালেন্স বা অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। এইভাবে আমরা ব্যালেন্স করতে পারি। তারপরে কি আছে, ইউজ কন্ট্রাস্ট টু সেন্ড এ মেসেজ। কন্ট্রাস্ট ক্রিয়েট করতে হবে। কন্ট্রাস্ট কীভাবে ক্রিয়েট করা যায়? কন্ট্রাস্ট মানে কি, একটা থেকে আরেকটাকে ডিফারেন্টভাবে উপস্থাপন করাকে বলা হয় কি কন্ট্রাস্ট। এটা হতে পারে কালারের মাধ্যমে, হতে পারে লাইট করার মাধ্যমে, বোল্ড করার মাধ্যমে। যেমন এখানে ক্যাম্প ফায়ার 2012, এই তিনটার ফন্টের সাইজই কিন্তু সমান, কিন্তু 2012টাকে করা হয়েছে কি একটু লাইট, যাতে এখানের মধ্যে আপনার কন্ট্রাস্টটা ক্রিয়েট হয়। বুঝতে পারছেন? শুধু বড় ছোটো করে কন্ট্রাস্ট করা যায় না, কালার চেঞ্জ করে কন্ট্রাস্ট করা যায় না। এটাকে আপনি লাইট, বোল্ড, ম্যাক্সিমাম বা এক্সট্রা বোল্ড এইভাবে রেখেও আপনি কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারেন। যেমন উই প্রোভাইডিং ক্রিয়েটিভ সলিউশনস, এখানের মধ্যে উই প্রোভাইডিংটাকে একটু ছোটো করে কন্ট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। এই একটা মেসেজকে আপনি কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারেন এইভাবে। তাইলে এইগুলা গেল। তারপরে যদি আমরা একটু বেসিক প্রিন্সিপাল আবার চলে আসি, আমরা সাইজ অ্যান্ড স্পেস নিয়ে কীভাবে কাজ করবো একটু দেখি। প্রথমত দেখেন দুইটা ডিজাইনের মধ্যে কোনটা ভালো। যেমন এই টাইপের ডিজাইন আমাদের হাতে অনেক আসে না? বাইরে বের হলে হঠাৎ দেখা যায় একজন হাতে ধরাই দিচ্ছে এরকম একটা লিফলেট, আপনি কি করলেন? হাতে নিলেন আর ফেলাই দিলেন, তাই না? কিন্তু এইটা হয়তো হাতে আসলে একটু সময় রাখবেন যে দেখি এখানে কি দিছে। বুঝতে পারছেন? কেন? ডিজাইনটাও দেখতে ভালো, প্লাস আপনি কই থেকে শুরু করবেন এটা আপনি জানেন, পড়াটা শুরু করবেন কই থেকে জানেন। কিন্তু এটা যদি দেখি কই থেকে শুরু করবেন, ডিসিশনের অভাবে ভুগবেন না? তাহলে এটা নিয়ে রিসার্চ করতে হবে যে বাসায় গিয়ে যে কই থেকে শুরু করা যায়, তাই না? এই যে ওয়েলকাম কই, আমি তো খুঁজে পাইছি না এখনো। এই যে এইখানে ওয়েলকাম। আচ্ছা, তাহলে আপনি যাই খুঁজে পাইছেন, এটা আপনার জন্য মনে হয় এটা পারফেক্ট ডিজাইন। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে দেখেন এ গুড অ্যাডভার্টাইজমেন্ট শুড হ্যাভ অ্যাট লিস্ট 1/3 ফ্রি স্পেস। একটা ভালো ডিজাইন অবশ্যই একটা 3/1 কি থাকতে হবে, ফ্রি স্পেস থাকতে হবে। মানে একটা ব্রিদিং স্পেস বলতে পারি। যেমন এইখানের মধ্যে তেমন একটা স্পেস আছে, তেমন একটা স্পেস নেই, হিজিবিজি করা যাবে না। এই যে একটা ব্রিদিং স্পেস রাখবেন ডিজাইনের মধ্যে, একটা স্পেস থাকবে। তারপরে কি আছে, ইউজ পেজ সাইজ অ্যাকর্ডিং টু ডিজাইন। যে ডিজাইন করতেছেন ওইটার অনুযায়ী সাইজ নেবেন। ডিজাইন করতেছেন ফ্লায়ার, আর সাইজ নিলেন আপনি সোশ্যাল মিডিয়া পোস্টের, তাইলে হবে না। অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন আপনাকে সাইজ নিতে হবে। সেট মার্জিন অ্যাটলিস্ট কত পার্সেন্ট? 10%। মনে আছে বলছিলাম মিনিমাম 10% নিতে হবে। 10% তো আর বুঝতেছি না, আমরা এটা আনুমানিকভাবে হিসাব করতেছি, এখানে ক্যালকুলেটর লাগবে না। তারপরে কি আছে, ইউজ হোয়াইট স্পেস টু ক্রিয়েট এ হায়ারেসি অ্যান্ড অর্গানাইজ ইউর ডিজাইন সাকসেসফুলি। যেমন হায়ারেসি আমরা ইউজ করতেছি স্পেসের মাধ্যমে। এইটা কিভাবে সম্ভব যে স্পেসের মাধ্যমে হায়ারেসি দেওয়া যায়? যেমন ধরেন আমরা এটা একটু বাদ দিয়ে দিলাম, এখানে আমি কিছু টেক্সট লিখলাম, তারপরে এখানের মধ্যে আরও কিছু টেক্সট লিখলাম। এটাকে আমি একটু ছোটো করে দিই, ধরলাম এতটুকু রাখলাম, এটাকে এতটুকু রাখলাম। এখন দেখেন আমি এইটাকে এতটুকু রেখে দিলাম,
প্রথমত এটাকে এতটুকু রেখে দিয়ে এই যে আপনি এগুলা পড়বেন, তারপরে এটা পড়বেন, তারপরে এইটা পড়বেন। এটাকে বলা হয় কি হায়ারেসি। এখন আমি কি করলাম, এই দুইটাকে একটু নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসার পর এইটাকে নিয়ে আসলাম একটু উপরে। এখন আগে কোনটা পড়বেন? এইটা। তারপরে কোনটা পড়বেন? এটা। এটা তো পড়বেন না, পড়বেন কোনটা? এইটা। তাহলে এইটা, এই কারণটা কি কেন হইতেছে? স্পেসের কারণে না? যে কারণে এখানে স্পেসটা বেশি, এখানে স্পেসটা কম। তাহলে কোনটা আগে পড়বো, কোনটা পরে পড়বে, এইটা স্পেসের মাধ্যমে নির্ধারণ করা সম্ভব। আবার আমরা তাদেরকে বলে দিতে পারি যে তুমি আগে এইটা পড়বা। কীভাবে বলে দিতে পারি? আমি কি করলাম, এখান থেকে একটা লাইন টেনে দিলাম, এটা একটা স্ট্রোক দিয়ে দিলাম, দেওয়ার পর এই স্ট্রোকের মধ্যে একটা অ্যারো দিয়ে দিলাম। এখন কি কোনোভাবে আপনি এটা পরে এটা পড়বেন না? যে কোনোভাবে হোক আমি আপনাদেরকে নিয়ে আসতেছি না এখানে। তাহলে এই হচ্ছে আপনাদের রুলস, মানে ডিজাইনের রুলস। আপনি জানেন কোনটা আগে পড়াবেন, কোনটা পরে পড়াবেন। এটা আপনার পক্ষে সম্ভব আপনার অডিয়েন্সকে মুভ করানো। বুঝতে পারছেন? সো এইভাবে আমরা ডিজাইন করব সামনে গিয়ে। যেমন ধরেন আবার আরেকটা কাজ করা যায়, আমি কি করে দিলাম, এখানের মধ্যে আমি চাচ্ছি না এইটা যাতে কেউ পড়ে, তাহলে কি করলাম, আরেকটা কাজ করতে পারি, এইটাকে একটা বক্সের ভিতরে রেখে দিলাম, আর এখন আমি এটাকে এখানে রেখে দিলাম। এখন দেখেন কি করবেন, এইটা পরে কি এটা সেম কন্টেন্ট মনে হইতেছে? আমরা ডিভাইড করে দিলাম না? ডিভাইড করে দিলাম। এগুলো সামনে আরও পাবেন, আমরা কীভাবে এগুলো হায়ারেসি মেনটেন করবো। সো এটা চলে গেল, আমরা একটু সামনে যাই। আর কি আছে? আচ্ছা, তাহলে স্পেস অবশ্যই রাখা যাবে, বুঝে শুনে রাখা যাবে। ডিজাইনে গেলে আরও বুঝতে পারবেন। তারপরে যদি আমরা দেখি অ্যালাইনমেন্টটা অবশ্যই খেয়াল করবেন। প্রত্যেকটা ডিজাইন যখন দেখবেন, যখনই ডিজাইন ভালো লাগবে তখন দেখবেন তারা কোন কোন অ্যালাইন রাখছে, লেফট রাখছে না রাইট রাখছে। রাইট অ্যালাইন রাখলে তারা রাইট জাস্টিফাই রাখছে না লেফট জাস্টিফাই রাখছে, না অল জাস্টিফাই রাখছে। এইগুলো একটু খেয়াল করে আপনার ডিজাইন এগুলোকে হুবহু সেম টু সেম এই বাকি 10টা ডিজাইন শেষ করবেন। ঠিক আছে? যেভাবে তারা রাখছে ওইভাবে হুবহু। তাইলে আমাদের অ্যালাইনমেন্ট কোন কোন জিনিসে হতে পারে? একটা হচ্ছে গিয়ে টেক্সটের উপর, একটা ইমেজের উপর, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর। তাহলে আমরা বেশিরভাগ সময় টেক্সটের উপরেই অ্যালাইনমেন্টটা ফলো করে থাকি। ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলোতে আপাতত পড়ার প্রয়োজন নাই, আমরা এগুলো নিয়ে সামনে কথা বলবো। তারপরে আছে কি অ্যালাইনমেন্ট ক্রিয়েটস রিদম, ইট ব্রিংস লাইফ টু ডিজাইন, এগুলো আপাতত থাক। এখানে অ্যালাইনমেন্ট করলে ডিজাইন ভালো লাগে, এগুলোই বলা হচ্ছে আপাতত। এখানে একটু খেয়াল করেন, এই ডিজাইনের মধ্যে একটু খেয়াল করেন, এখানের মধ্যে অ্যালাইনমেন্ট এদিকে রাখছে লেফট, এদিকে রাখছে কি রাইট। এরকম ডিজাইন আপনারা পাবেন না। যেরকম ডিজাইন পাবেন ওই টাইপের ডিজাইন। যেমন এইখানে লেফট সাইডটাও সমান রাখছে, রাইট সাইডটাও কি রাখছে, সমান রাখছে না? সমান রাখছে। মানে সমান বলতে কি একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে সে কিন্তু আর যায় নাই। বুঝতে পারছেন? এইটাকে বলি আমরা এজ অ্যালাইনমেন্ট। কি বলি? এজ অ্যালাইনমেন্ট। লেফট সাইড, রাইট সাইড, আপার সাইড এবং বটম সাইড দুইটাই কি রাখছে, এজগুলা সমান রাখছে। ঠিক আছে? সো এই এজ অ্যালাইনমেন্টগুলো একটু খেয়াল করে ডিজাইন করবেন। যেমন এখানে উই আর লেখা আছে, উই আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখানে কি উই আর এর সাথে অ্যালাইনমেন্ট হয়েছে না শেপের সাথে হয়েছে? শেপের সাথে হয়েছে না? সো কখন কোনটার সাথে অ্যালাইনমেন্ট হয় এগুলো একটু খেয়াল করবেন, তাহলে আপনার ডিজাইনের ভুলগুলো খুঁজে পাবেন আপনারা। বুঝতে পারছেন? তারপরে যদি আমি একটু সামনে যাই, ডিজাইনের মধ্যে অবশ্যই একটা ইমোশন থাকতে হবে। সেটা হতে পারে একটা ডিজাইনের ছবির মাধ্যমে অথবা ডিজাইনটা করার মাধ্যমে। যেমন আমরা এই যে একটা ফেডেক্স এক্সপ্রেসের একটা যা শুধু একটা ইমেজ, আর কিচ্ছু না এটা, কিন্তু এটাও একটা তাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টে একটা ইমোশন তারা এক্সপ্রেস করছে। কি ইমোশন ছিল এখানে? হ্যাঁ, যত্ন সহকারে সাবধানতার সাথে সে তারা প্রোডাক্টটা ডেলিভারি করে। ঠিক আছে? যা শুধু ছবির মাধ্যমে তারা এটা উপস্থাপন করছে। সো আমরাও যাতে এমন কোনো ছবি ইউজ করি যে ছবিটা একটা ইমোশন নিয়ে আসে। বুঝতে পারছি? যেমন ইমোশন বিভিন্ন ধরনের হতে পারে। যেমন খাওয়ার ইচ্ছাও তো একটা ইমোশন। ইমোশন না? ভালো লাগা, একটা প্লেস দেখে ভালো লাগছে, এটাও তো একটা ইমোশন। তাহলে ছবিগুলো যেটা ইউজ করেন না কেন অবশ্যই একটা ইমোশন যাতে থাকে এটার মধ্যে। তারপরে যদি দেখি প্রক্সিমিটি মানে বলছিলাম কি সেম টাইপ অফ কন্টেন্টটাকে একসাথে রাখা কি বলা হয়? প্রক্সিমিটি বলা হয়। সেটা হতে পারে লেয়ারের ক্ষেত্রে, হতে পারে ডিজাইনের ক্ষেত্রে। যেমন আইকনগুলো একসাথে রাখলেন, অথবা আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন এরকম পাইছি না কখনো যে কিছু কন্ট্যাক্ট রাখা হয়েছে হেডলাইনে, কিছু কন্ট্যাক্ট রাখা হয়েছে মাঝখানে, আর কিছু কন্ট্যাক্ট রাখা হয়েছে নিচে, এরকম পাইছি? কন্ট্যাক্ট ইনফরমেশন, নাম্বার, ওয়েবসাইট, জিমেল যাই আছে সব একসাথেই ছিল, তাই না? তো এই থেকে আমরা প্রক্সিমিটি বলতে পারি। তারপরে কি আছে? সিম্পলিসিটি। ডিজাইনটা অবশ্যই চেষ্টা করবেন সিম্পল ডিজাইন করার, বেশি ক্রিয়েটিভ চিন্তা করার প্রয়োজন নাই। আস্তে আস্তে ক্রিয়েটিভলি কাজ করবেন।
একটা ক্লিয়ারিটি থাকবে, মেক ইউজ অফ অটোমেশন, লিমিট অপশন, ইউজার ফ্রেন্ডলি। অটোমেশন মানে কি, টাইপ অফ হায়ারার্কি, যে আগে কোনটা পড়বে পরে কোনটা পড়বে ওই টাইপের একটা সিম্পলিসিটি নিয়ে আসবেন। মানুষকে কনফিউজড করার প্রয়োজন নাই যে সে কোনটা পড়বে আগে। তারপরে কি আছে, লিমিট অপশন। আমরা ডিজাইন করার সময় অনেকে এরকম করি যে অনেকগুলো অপশন নিয়ে আসি, যেমন এখানে অপশন আছে কয়টা, একটা দুইটা তিনটা, এইটার মধ্যে অপশন আছে কয়টা, আরও তিনটা, এতটুকু এনাফ। আপনি 8-10টা অপশন নিয়ে একটা ফ্লায়ার ডিজাইন করলে এতগুলো অপশন পড়ার কারো সময় নাই, ঠিক আছে? ইম্পর্টেন্ট অপশনগুলো নিয়েই ডিজাইন করেন। তারপরে কি আছে, হায়ারেসি। হায়ারেসি মানে কি, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে ওই জিনিসগুলোকে হায়ারেসি বলে। যেমন হায়ারেসি ইজ এ সিম্পল ওয়ে টু অর্গানাইজ দেয়ার গোজ ফ্রম হাই টু লো। হাই টু লো কীভাবে যাবে, এটা এমফাসাইজ লেটস দ্য রিডার নো হোয়ার টু লুক ফার্স্ট। এখানের মধ্যে চলে আসছে কি, এমফাসাইজ। এমফাসাইজ হতে পারে একটা টেক্সটের মধ্যে, হতে পারে একটা ছবির মধ্যে, যেটার মধ্যে প্রথমে আপনার অডিয়েন্স দেখবে, এটাকে আমরা বলি এমফাসাইজ। সো এইটা আমরা মেনটেন করতে হবে। টু হাইলাইট এনিথিং হোয়েন উই মেক সাম ডিফারেন্স ইন ডিজাইন, দ্যাট ইজ কল্ড কন্ট্রাস্ট। আমরা যখন কোনো একটা জিনিসকে হাইলাইট করতে চাই, তখন যখন আমি এটাকে একটু ডিফারেন্টভাবে উপস্থাপন করি, এটাকে বলি আমরা কি, কন্ট্রাস্ট। যেমন এখানের মধ্যে আমরা সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এইটাকে একটু ডিফারেন্টভাবে কীভাবে উপস্থাপন করছি, একটাকে লাইট রাখছি, একটাকে মিডিয়াম, আর এটাকে বোল্ড, এইভাবে করে আমরা কন্ট্রাস্ট ক্রিয়েট করতে পারি। সো এটা গেল। তারপরে যদি আমরা এখানের মধ্যে দেখি ব্যালেন্স, এই যে সিমেট্রিক্যাল ব্যালেন্স এবং অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের উদাহরণ দেওয়া হয়েছে। ব্যালেন্স নিয়ে আমি অলরেডি কথা বলছি, এখানে তেমন কিছু বলার নাই। আমরা যদি সামনে যাই, আমরা চলে আসি একটু অ্যানালাইসিস প্রসেসে, যে আমরা যখন ডিজাইন দেখব তখন এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কীভাবে এখন দেখা শুরু করব। যেমন এইটা ডিজাইনটা তেমন একটা ভালো না, কি বলেন, না ভালো? কার কাছে ভালো লাগতেছে? ভালো লাগতেছে? আচ্ছা, তাহলে ভালো লাগলে ভালো। এখন দেখেন তো, ভালো লাগতেছে? কেন ভালো লাগতেছে না? কেন স্যার এতগুলা কালার তাও ভালো লাগতেছে না? তাইলে দেখেন, ডিজাইন এত ভালো ডিজাইন করছেন আপনি, কিন্তু কালারটা করে দিলেন এইভাবে। একটা ভালো ডিজাইনকে কিভাবে ধ্বংস করা যায় দেখছেন? কালার দিয়ে ধ্বংস করা যায়। তো তাহলে আপনারা করতে পারবেন তো ধ্বংস? আচ্ছা, তাহলে আজকে থেকে এই কাজ করা যাবে না। কালার দেখেন একেবারে সিম্পল কালার দিয়ে, কোনো কিছু চেঞ্জ নাই, সব ঠিকঠাক আছে, কিন্তু যা শুধু কালারের কারণে এই অবস্থা হয়েছে। তাহলে অ্যানালাইসিস বুঝতে পারতেছেন? তারপরে যদি দেখি এখানে আমাদের সমস্যা কি আছে, শেপগুলা ভালো হয় নাই, টেক্সটগুলার অ্যালাইনমেন্টও ঠিক নাই। প্রথমত দেখেন, এই ডিজাইনের মধ্যে প্রথমত বিজনেস কার্ডে কি থাকে, ফোকাস পয়েন্ট থাকে তার নামটার মধ্যে। তাহলে এখানে ফোকাস পয়েন্ট কই আছে, না আছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। বোঝা যাবে কীভাবে, কারণ তো আপনি ইমপ্লিমেন্টই করেন নাই। যেমন নামটা থাকবে, প্লাস অ্যালাইনমেন্টগুলো একটা খেয়াল করেন, অ্যালাইনমেন্টটা কি আছে, রাইট অ্যালাইন, যেটাকে আমরা এজ অ্যালাইন বলছি, কিন্তু এখানে অ্যালাইনমেন্ট কি আছে, একটা রাইট, একটা লেফট, একটা সেন্টার। এই টাইপের ডিজাইন আজকে অনেকেই করছেন না, করছেন? অনেকেই করছেন, খুঁজলে অনেক পাওয়া যাবে, পাওয়া যাবে না? তাহলে এগুলা করা যাবে আজকে থেকে? আজকে থেকে এগুলা করা যাবে না। তারপর যদি আপনি আবার একটু সামনে যাই, আমাদের এখানে হায়ারার্কি নাই, সাইজ এবং স্পেসের মধ্যে কোনো এই কিচ্ছু হয় নাই। যেমন ধরেন এখানে হায়ারার্কি মানে কি, কোনটা আগে দেখবে কোনটা পরে দেখবে, এটা কোনো মেনটেন করা হয় নাই। সাইজগুলোও ঠিকঠাক নাই, স্পেসগুলোও ভালো করে নেওয়া হয় নাই। যেমন ধরেন এই যে একটা দুইটা, একটা হচ্ছে তার নাম, একটা হচ্ছে তার ডেজিগনেশন, এই দুইটাই একসাথে রাখা হয়েছে। তারপর একটা স্পেস রাখা হয়েছে, কেন? কারণ এইটা একটা কন্টেন্ট, এটা আলাদা কন্টেন্ট, এইটা বোঝানোর জন্য একটা স্পেস রাখা হয়েছে। কিন্তু এখানের মধ্যে একটার পরে একটা স্পেস দেওয়া হয়েছে, কোনটা কি কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে যদি দেখি অ্যালাইনমেন্ট অ্যান্ড কম্পোজিশন, অ্যালাইনমেন্ট ভালো হয় নাই, কম্পোজিশন ভালো হবে কেমনে? এই যে অ্যালাইনমেন্ট দেখেন, এটা হয়ে গেছে একেবারে এখানের মধ্যে, এটা চলে আসছে এখানে। এই যে এই জিনিসগুলো করবেন না, এখানের মধ্যে একটু খেয়াল করেন এই অ্যালাইনমেন্টটা কীভাবে মেনটেন করা হয়েছে। এই যে ঠিক সেন্টারে রাখা হয়েছে, এই দিক থেকেও সমান, এখান থেকে এই দিক দিয়েও কি আছে, একটু সমান আছে। এগুলো একটু খেয়াল করে কাজ করবেন এখন থেকে। সিম্পলিসিটি নাই, সিম্পলিসিটি কেমন থাকবে? কালারের মধ্যে তো সিম্পলিসিটি নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে না? নিয়ে আসতে হবে। সো এগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন কোথায় কী আছে। প্রক্সিমিটি, ইমোশন, কোনো কিছুই নাই এখানে। এটার মধ্যে কি নাই, ব্যালেন্স নাই। এইটা গেল। তারপর এটা কি চলে আসছে, স্টেশনারি। স্টেশনারির মধ্যে একটু খেয়াল করেন, স্টেশনারি বলতে কি বোঝায়? স্টেশনারি বলতে বোঝাইতেছে যে একটা কোম্পানির থাকতে পারে একটা লেটার হেড, একটা এনভেলপ, একটা আইডি কার্ড, একটা মগ, একটা খাম, তারপরে পেন ড্রাইভ, সবগুলার ডিজাইন দেখলে মনে হইতেছে সবগুলা সেম, এক কোম্পানি। এইগুলোকে আমরা কি বলি, স্টেশনারি। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে কি, ব্র্যান্ডিং। স্টেশনারি একটা
ব্র্যান্ডিং একটা, সব ব্র্যান্ডিংকে আমরা স্টেশনারি বলতে পারি, কিন্তু সব স্টেশনারিকে আবার ব্র্যান্ডিং বলা যায় না। কেন? কারণ হচ্ছে গিয়ে স্টেশনারির প্রোডাক্ট লিমিটের মধ্যেই থাকে, 20টা আর বেশি হবে না। অনেক কোম্পানি আছে তার মগ ডিজাইন লাগতেও পারে, অনেক কোম্পানি আছে মগ ডিজাইন নাও লাগতে পারে, তার মগের প্রয়োজন নেই। অনেক কোম্পানি আছে তার কলমের মধ্যেও তার কোম্পানির নাম লেখা থাকে, তাই না? এরকম হতে পারে। তো এইগুলো প্রোডাক্ট হিসাব করলে 20-25টা হবে, এর বেশি হবে না। কিন্তু ব্র্যান্ডিং, যেমন ধরেন বসুন্ধরা, বসুন্ধরা বললো আমার একটা ডিজাইন লাগবে, আমার সব কোম্পানির ডিজাইনগুলো হবে, মানে সব প্রোডাক্টের ডিজাইনগুলো হবে সেম টাইপের। তাইলেও এটা স্টেশনারির মতো মনে হইতেছে না সবগুলো? এখন তার বসুন্ধরার প্রোডাক্ট কয়টা? অনেক প্রোডাক্ট না? তাইলে দেখেন তার, সে বললো আমার স্টেশনারি ডিজাইন লাগবে, আর আপনিও কাজ করা শুরু করে দিলেন, কিন্তু বললো আপনাকে 100 ডলার দিব, আপনিও খুশি। পরে যখন কাজ করা শুরু করলেন দেখলেন তার প্রোডাক্ট হচ্ছে 500, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে না? সো ব্র্যান্ডিং হোক আর স্টেশনারি হোক, যখনই কোনো কাজ করবেন আপনি অবশ্যই আগে তাকে কোয়েশ্চেন করবেন আপনার প্রোডাক্ট কয়টা, বুঝতে পারছেন? আদারওয়াইজ কাজ শুরু করবেন না, পরে দেখবেন ভুগা লাগতেছে, ঠিক আছে? তাহলে এখান থেকে ব্র্যান্ডিং আর স্টেশনারি বুঝে গেছে। ব্র্যান্ডিং বলতে তার যতগুলো প্রোডাক্ট আছে মার্কেটে, সবগুলো প্রোডাক্টের জন্য ডিজাইন করা প্যাকেজ থেকে ধরে যা যা আছে, লেভেল ডিজাইন, প্যাকেজ ডিজাইন, তার জন্য অফিসিয়াল যত ডকুমেন্ট আছে সবগুলোর জন্য ডিজাইন করাকে আমরা বলি ব্র্যান্ডিং ডিজাইন। আর যা শুধু অফিসিয়াল প্রোডাক্টগুলা, যেগুলো তার দৈনন্দিন কাজ করার জন্য ইউজ করা হয়, এগুলোকে আমরা বলি কি? স্টেশনারি, বুঝতে পারছেন? সো আমরা এই স্টেশনারি ডিজাইনটা দেখে মনে হইতেছে কি সবগুলা একটা কোম্পানির ডিজাইন। কেন মনে হইতেছে? কালার এবং শেপগুলোর জন্য মনে হইতেছে, বুঝতে পারছেন? সবগুলোর মধ্যে সেম। কিন্তু আমি যদি একটা ক্লিক করি, এখন দেখে কি মনে হইতেছে? এক এক গ্রহ থেকে আসছে এরকম মনে হইতেছে না? আচ্ছা, 100টা কোম্পানি। তাহলে এইভাবে করা যাবে না, আমাদেরকে এগুলা রিপিট করতে হবে। তারপরে যদি দেখি এখানে আমাদের শেপগুলোর মধ্যে ঝামেলা আছে, যেমন এখানের মধ্যে এক ধরনের শেপ, এখানে এক ধরনের শেপ, দেখে কালার দেখে সেম মনে হইতেছে, কিন্তু আর একটু ভালো করে খেয়াল করে দেখবেন এই যে লোগোটা কই উঠছে দেখেন, বুঝতে পারছেন? তো এইভাবে ডিজাইনগুলো আপনি একটু অ্যানালাইসিস করবেন, কী কী ঝামেলা আছে। ট্যাক্সের মধ্যে ঝামেলা, যদি ট্যাক্সগুলো একটু খেয়াল করেন এখানের মধ্যে কোনটাতে ঝামেলা আছে, এই যে এই ট্যাক্সগুলো তেমনটা পড়া যাচ্ছে না, তারপরে এই ট্যাক্সগুলো হঠাৎ করে রেড হয়ে গেছে, এইগুলো করা যাবে না। যেমন এইটা নিয়ে যদি আমি একটু উদাহরণ দিই, যেমন ধরুন অনেক সময় আপনার ক্লায়েন্ট বলতে পারে আমার এই লাইনটা একটু হাইলাইট করে দেন, যে এইটা তার একটা ইম্পর্টেন্ট মেসেজ, এই লাইনটা তার ছিল একটা ইম্পর্টেন্ট মেসেজ। সে বললো এই মেসেজটাকে একটু হাইলাইট করে দেন। আপনি কি করলেন? এই লাইনটাকে দিয়ে দিলেন রেড, হাইলাইট হয়ে গেল না? তারপরে ক্লায়েন্ট বলবে আপনি কোন প্রতিষ্ঠান থেকে শিখছেন, বুঝতে পারছেন না? আর না হলে বলবে আপনি এর আগে জীবনে কাজ করছেন কিনা, বুঝতে পারছেন? এই ধরনের কোয়েশ্চেন হবে। আপনারা কোনোভাবেই কালার চেঞ্জ করে হাইলাইট করবেন না। কি করতে পারেন? বোল্ড করতে পারেন, লাইট করতে পারেন, অথবা ইটালিক করতে পারেন। যেমন এটার আর কোনো বাসনই নাই। সো প্রথম আমরা একটা কাজ করতে হবে, সবগুলোকে অন্য একটা বাসন নিয়ে যাই, যেগুলো অনেকগুলো বাসন আছে। যেমন আমি মনসারাট দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা আপাতত এটাকে রেগুলার রেখে দিলাম, আর এই অংশটাকে আমরা দিয়ে দিলাম একটু বোল্ড। যেমন এতটুকু রাখলাম, আমি হাইলাইট করতে হবে এতটুকু। এইখান থেকে মিডিয়াম রাখতে পারি, মিডিয়াম রেখে দেখতে পারি কীরকম দেখায়। এটা একটু হাইলাইটের মতো মনে হইতেছে না? যদি মনে করেন এটাও হচ্ছে না, তাহলে এটাকে এইভাবে রেখে আবার একটা কাজ করতে পারি, মিডিয়াম থেকে আমরা মিডিয়াম ইটালিক দিতে পারি, দিয়ে দিলাম মিডিয়াম ইটালিক। একটু ডিফারেন্ট মনে হচ্ছে না? একটা হাইলাইট হচ্ছে, ঠিক আছে? কিন্তু কোনোভাবে কালার চেঞ্জ করে হাইলাইট করতে যাবেন না, ঠিক আছে? এটা মনে থাকে যেন। তারপরে যদি দেখি শেপের সমস্যা, এখানে কালার, হাইয়ারেসি, টেক্সট, স্পেস, সাইজ, এগুলোতে সমস্যা, এগুলো একটু খেয়াল রাখেন। তারপরে কি আছে? অ্যালাইনমেন্টের ঝামেলা। এই যে টেক্সটের অ্যালাইনমেন্টগুলো দেখেন, এক একটা আইকন এক এক দিকে গেছে। আপনাদের গেছে না আজকে? গেছে তো? একটা দেখা গেছে, মানে একটা শেপকে বানাইছেন ডিম, আরেকটাতে বানাইছেন সার্কেল, এরকম হয়েছে। রাইট সাইনকে কে যেন দেখছি 7 বানাই ফেলছেন, বানাইছেন না? এগুলো করা যাবে আজকে থেকে আর দেখা দিব না আজকে আবার। তারপরে আছে কি সিম্পলিসিটি, প্রক্সিমিটি, এগুলো ঠিকঠাক রাখবেন। তারপরে যদি আরও কিছু এক্সাম্পলে যাই, এটা কিসের ডিজাইন? যেটা নিয়ে আমরা আজকে থেকে কাজ করতেছি না, লাস্ট ক্লাসে করছি। আজকে থেকে এই বিষয়গুলো মেনটেন করে কাজ করবেন। প্রথমত এইটা ভালো ডিজাইন, কী মনে হয়? ফ্লায়ার ডিজাইনটা ভালো। আচ্ছা, তাইলে যদি আমরা পরেরটা দেখি, কেন ভালো লাগে নাই? কালার। তাহলে একটা ভালো ডিজাইনকে এইভাবেই ধ্বংস করবেন, ঠিক আছে? তারপরে যদি দেখি এখানের মধ্যে একটু সামনে যান, শেপ এবং ইমেজ। আমি বলছিলাম যে যদি কোনো ছবি ইউজ করি ফুল ভিউটা যাতে আসে, ঠিক আছে?
তাহলে আপনি ইমেজটা এভাবে যদি কেটে দিলেন তাহলে হবে। তারপরে বলছিলাম যদি কোনো ইমেজ ইউজ করেন এটাকে আলাদাভাবে ভাগ করে একটা শেপের মধ্যে নিয়ে আসবেন, শেপ থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু আলাদা করা হয়েছে কি দিয়ে, আলাদা একটা শেপ নিয়ে, হোয়াইট একটা শেপ নেওয়া হয়েছে না, নেওয়া হয়েছে। এখন এটা অফসেট পাত হতে পারে অথবা আপনি একটা স্ট্রোক দিয়ে যেভাবে পারেন আপনি একটা নিলেন, নিয়ে যে কোনোভাবে হোক ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করছি, কিন্তু এটাকে আলাদা করা হয়েছে, এটাকে আলাদা করা হয় নাই। তারপরে যদি দেখেন এই ট্যাক্সগুলার একটা অ্যালাইনমেন্ট দেখেন, সবগুলোর অ্যাজ কি আছে, লেফট অ্যালাইন অ্যাজ অ্যালাইন সমান আছে না, সমান আছে। এখানে রাইট অ্যালাইন সমান আছে, আর এখানে কি আছে, লগো গেছে এই দিক দিয়ে, এইটা গেছে এই দিক দিয়ে। এইভাবে আপনারা কাজ করছেন না অলরেডি, অনেকেই কাজ করছেন। সো এই জিনিসগুলো আজকে থেকে অফ, ঠিক আছে? এইভাবে মেনটেন করবেন যেভাবে বলে দিচ্ছি। যেমন দেখেন এইটা তার একটা মেসেজ, এই মেসেজের জন্য শেপটাকে সে আলাদা রাখছে না, শেপটা ছিল আলাদা। টেক্সটগুলো দেখেন এখানের মধ্যে এটা হয়ে গেছে হঠাৎ রাইট অ্যালাইন, কিন্তু এটা ছিল কি লেফট অ্যালাইন। তাই এইগুলো যদি একটু খেয়াল করেন তাহলে ডিজাইনের ভুলগুলো আপনি খুঁজে পাবেন। যেমন শেপের ক্ষেত্রে আমরা বলছি শেপ নেওয়ার আরও কিছু কারণ আছে। যেমন ধরেন এই লগোটা এমনভাবে রাখা হয়েছে লেফট অ্যালাইনে ঠিকঠাক আছে, ঠিকঠাক আছে না, কিন্তু এইখানের মধ্যে এই দিক দিয়েও সমান আছে, এই দিক দিয়েও কি আছে, সমান আছে, স্পেসটা ঠিকঠাক আছে, কিন্তু এইখানের মধ্যে স্পেসটা সে ঠিক সমান রাখার জন্য এটাকে নিয়ে আসছে হঠাৎ করে সেন্টারে, কিন্তু সেন্টারে নিয়ে আসার কারণে ডিজাইনটা ভালো দেখাইতেছে, ভালো দেখায় নাই। এখন যে কোনোভাবে হোক আমাদেরকে এটা লেফটে নিয়ে আসতে হবে, কিন্তু লেফটে নিয়ে আসলে এই অংশটা খালি পড়ে যায়, খালি পড়ে যায় না। এই জন্য তারা কী করছে, উপরের দিকে আরেকটা শেপ নিয়ে এমনভাবে অ্যাডজাস্ট করছে যাতে এই দিক দিয়েও খালি না থাকে। বুঝতে পারছেন? তাহলে শেপ হঠাৎ করে নিয়ে আসলে হবে না, যদি কোনো কারণ থাকে তাহলে শেপগুলো নিয়ে আসে। বুঝে গেছে? ওকে। তারপরে যদি দেখি টেক্সট সাইজ স্পেস, যেমন ধরেন এইখানের মধ্যে একটা শেপ আছে, যেমন এটা একটা রিদম বলতে পারি, এই রিদমে আমরা এটাকে শেষ করছি না, শেষ করছি, কিন্তু এই রিদমটা এখানে শেষ করা যা হয়নি, যেটা আমরা এখান থেকে যদি ইমপ্লিমেন্ট করতাম আর একটু ডিফারেন্ট মনে হইতো। তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন কোথায় কি সমস্যা হয়েছে। যেমন টেক্সটের সমস্যা, যেমন এইটা হচ্ছে কি প্যারাগ্রাফ, বডি টেক্সট একটা রাখছেন একরকম, আরেকটা রাখছেন আর একরকম, এইটা করা যাবে না। সবগুলোর সাইজ স্পেস কালার সব সমান থাকবে। তারপরে দেখেন সাবটাইটেল থাকবে সবগুলো সেম স্টাইলে, অ্যাবাউট আওয়ার অ্যাসোসিয়েশন, অ্যাবাউট আওয়ার সার্ভিস, দুইটার মধ্যে কি একটা কমন আছে, স্টাইলটা কমন আছে না, সেম স্টাইল সেম অ্যাপিয়ারেন্স সেম প্রেফারেন্স ইউজ করা হয়েছে, কিন্তু এখানে দেখেন দুইটা সেম ইউজ করা হয়েছে, ডিফারেন্ট হয়ে গেল। তারপরে যদি আমরা দেখি এই যে ক্রিয়েটিভ আইডিয়া মার্কেটিং প্রমোশন, সবগুলোর মধ্যে একটা রিপিটেশন আছে না, কিন্তু এখানে দেখেন ক্রিয়েটিভ আইডিয়া মার্কেটিং প্রমোশন, এগুলো তো খুঁজতে হবে না, কি আছে এখানে। সো এগুলো একটু খেয়াল করে ডিজাইন করবেন, তাহলে আপনি আপনার ডিজাইনের ভুলগুলো খুঁজে পাবেন। অ্যালাইনমেন্ট দেখেন লেফট অ্যালাইন রাইট অ্যালাইন, লেফট রাইট সেন্টার সব দিয়ে দিয়েছেন আপনি, এইটা করা যাবে না। প্রক্সিমিটি রাখতে হবে, সেম টাইপ অফ কন্টেন্টগুলোকে একসাথে রাখতে হবে, এটাকে প্রক্সিমিটি বলা হয়। ডিজাইনের মধ্যে কোনো ইমোশন নাই, ইমোশন কেন আসছে না কারণ প্লেসমেন্টগুলো ভালো হয় নাই, এই জন্য প্লেসমেন্টগুলো ভালো করতে হবে। ব্যালেন্স ক্রিয়েট করতে হবে, ব্যালেন্সটা কীভাবে ক্রিয়েট করা হয়েছিল, এই যে আমি বলছিলাম এই দুই দিকে ব্যালেন্সটা ক্রিয়েট করা হয়েছে, যখন আমি এটাকে লেফট নিয়ে আসছি তখন এইখানের মধ্যে অনেকটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে, এই জন্য আরেকটা শেপ নিয়ে এখানের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করা হয়েছে, যেটা আপনারাও করতে পারবেন। তারপরে এই দিক দিয়ে ছবির ব্যালেন্সটা, এই দিক দিয়ে এখানে একটা শেপ নিয়ে আমরা ব্যালেন্সটা ক্রিয়েট করেছিলাম যাতে দুইটা সাইডের ওয়েটটা সমান থাকে, এইভাবেও করতে পারেন ব্যালেন্স। সো এইভাবে আপনারা আজকে থেকে ডিজাইন করবেন। যেমন অ্যাবাউট আওয়ার অ্যাসোসিয়েশন, এখানে অ্যাবাউট আওয়ার অ্যাসোসিয়েশন, এখানেও অ্যাবাউট আওয়ার সার্ভিস, দুইটা ডিফারেন্ট করে রাখা হয়েছে, এই দুইটার মধ্যে কোনো ব্যালেন্স নাই, এইগুলা করা যাবে না। তারপরে চলে আসছে কি সোশ্যাল মিডিয়া ডিজাইন, এইখানের মধ্যে একটু অ্যানালাইসিস দেখে নেই আমরা। এখানের মধ্যে এটা ভালো ডিজাইন, আপনারা তো আর জানেন প্রথমে যেটা আসে এটাই ভালো, তাই না? তারপরে যদি দেখি এখানের মধ্যে এইটা আরও ভালো, তাই না? আচ্ছা, এই যে এই টাইপের ছবির প্লেসমেন্ট কিন্তু আজকে অনেকেই করছেন, যে মানুষটাকে গায়েব করে ফেলছেন, এই যে কিসের ছবি বোঝা যাচ্ছে না, এই ধরনের কাজ করা যাবে না। সাবজেক্টটাকে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন প্লেসমেন্টটা ভালো করতে হবে। যেমন এখানে সাবজেক্ট দুইটা, একটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ মার্কেটিং সার্ভিস, আর একটা ছবি, ঠিক আছে? দুইটাই সাবজেক্ট ধরতে পারেন, হিরো পয়েন্ট আরেকটা হতে পারে। এবং এই যে তার একটা মেসেজটাকে একটা শেপের মধ্যেই তো রাখা হয়েছে না, কিন্তু এখানে মেসেজটা চলে গেছে কি শেপের আরেকটা শেপের উপরে চলে গেছে, এইটা করা যাবে না। পরে এগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, আপাতত এই শেপের মধ্যে রাখেন, ছবিটার প্লেসমেন্টটা খেয়াল করে করবেন। তারপরে যদি দেখি কালারগুলো একটু খেয়াল করেন, মাথাগুলো এইভাবে কেটে দিবেন,
ঠিক আছে, এইভাবে কাজ করবেন এখন থেকে, ঠিক আছে। তারপরে যদি একটু সামনে যাই, টেক্সটের মধ্যে দেখেন ক্রিয়েটিভ মার্কেটিং সার্ভিস। আপনি এইটা লেখা দেখে অনেক মানে ভালো লাগতেছে আপনার কাছে, তাই না? যে একটু স্টাইল করা লেখা দেখলে যদি মনে করেন এটা ইউজ করলে ভালো হবে, তা না। আমাদেরকে বুঝতে হবে আমাদের ডিজাইনটা কিসের। এইটা হয়তো বা কোনো ফুডের ক্ষেত্রে যাইতো, অথবা কোনো কার্টুন টাইপের বা কিডসের জন্য কোনো ডিজাইন করতেছেন, ঠিক আছে। কিডসের জন্য কোনো ডিজাইন করলে কিডসের ইভেন্ট আছে, স্কুলের বিভিন্ন ইভেন্ট আছে, এইগুলোর জন্য ডিজাইন করে তাহলে ডিফারেন্ট ডিসপ্লে ফন্ট ইউজ করা যায়। কিন্তু প্রফেশনাল কাজের জন্য এই ধরনের ফন্ট ইউজ করবেন, এই ধরনের ডিসপ্লে টাইপের কোনো ফন্ট ইউজ করতে যাবেন না। টেক্সটগুলোর মধ্যে একটু খেয়াল রাখবেন, হায়ারেসি কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে ওইগুলো একটু মেনটেন করবেন, এটাকে বলা হয় হায়ারেসি। তারপরে সাইজ অ্যান্ড স্পেস নিয়ে একটু কাজ করবেন। এই যে সাইজ স্পেস দেখেন, এই ইমেজটা আগে আমরা এতটুকু পর্যন্ত নিছিলাম, এই জন্য এখানের মধ্যে কোম্পানির সব দিক দিয়ে একটা সমান গ্যাপ আছে, কিন্তু এখানের মধ্যে এই শেপটা উপরে উঠে গেছে, এই জন্য এই দিক দিয়ে একটু বেশি গ্যাপ মনে হচ্ছে। এগুলো একটু খেয়াল করে কাজ করতে হবে। তারপরে অ্যালাইনমেন্টগুলো ঠিক করবেন। এই যে অ্যালাইনমেন্টগুলো একটু দেখেন, এখানে অ্যালাইনমেন্ট ঠিকঠাক নাই, এখানে অ্যালাইনমেন্টকে দেখেন, এখানের মধ্যে তো এখানে কিন্তু লেখা আছে, এই যে আছে না, দেখতেছেন না আপনারা? দেখতেছেন? কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু আছে ঠিকই, বুঝতে পারছেন? সো এইভাবে দেয়া যাবে না। তারপরে কম্পোজিশন তো আর বুঝতেছি, সব কিছু রুলস যখন মেনটেন করে ডিজাইন করবেন তখন হয়ে যাবে এটা কম্পোজিশন। সিম্পলিসিটি রাখতে হবে, প্রক্সিমিটি, ইমোশন, ব্যালেন্স। জি স্যার, কিছু বলবেন? জি স্যার, বুঝি নাই স্যার। কি করবেন এখন? ক্লিপিং মাস্ক করবেন। আচ্ছা আমি শেষ করি, তারপরে আবার কোয়েশ্চন নিব। তারপরে আছে কি বিলবোর্ড। বিলবোর্ড নিয়ে যদি আমরা কাজ করতে যাই, দেখেন এইটা হচ্ছে এটা ভালো বিলবোর্ড, তাই না? এখন মনে হয় আপনি একটা ধোঁকা খাইতে পারেন প্রথমে যেটা আসছে, কি বলেন? এটা কি ভালো লাগতেছে আপনাদের কাছে? শিওর? আর তাহলে এইটাই থাক ভালো। আচ্ছা, তাহলে এইটার মধ্যে ঝামেলা কি? কালার। তাহলে এই কাজ করা যাবে আজকে থেকে আর? আচ্ছা, তারপরে যদি দেখি এখানে আমাদের সমস্যা কি, শেপ। এই যে শেপটা কত সুন্দর করে নেওয়া হয়েছে, এই যে শেপটা দেখেন, এই ধরনের শেপ নেওয়া যাবে না। তারপরে কি আছে, ইমেজ। ইমেজের প্লেসমেন্টটা দেখেন, আর এখানে প্লেসমেন্টটা দেখেন, বুঝা গেছে? অর্ধেক করা যাবে না। তারপরে এখানের মধ্যে একটা কোনো কিছু, যেমন এখানের মধ্যে মনে হয় কাউকে একটা ড্রপ টপ টাইপের কোনো কিছু দেওয়া হইতেছে, আর এখানের মধ্যে ইমেজটা একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে? এগুলো ঠিক করা যাবে, দেবেন। তারপরে যদি আমরা দেখি এখানের মধ্যে সাইজ, স্পেস, হায়ারেসি, এগুলো ঠিক করবেন। যেমন এখানের মধ্যে প্রত্যেকটা সাইজ এমনভাবে মেনটেন করা হয়েছে যাতে কোনটা আগে পড়বেন কোনটা পরে পড়বেন এটা মেনটেন করা হয়েছে, কিন্তু এইগুলো এখানে কোনো মেনটেন করা হয় নাই। তারপরে অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে। এই যে এইভাবে অ্যালাইনমেন্ট রাখা যাবে না, এজটা ঠিক রাখতে হবে। যেমন আইকনটা সহ আমরা অ্যালাইন করছি না? অ্যালাইন এইভাবে কি ঠিক করে দিবেন। তারপরে কি আছে, সিম্পলিসিটি। সিম্পলিসিটি বলতে কি, যে প্রেফারেন্স কমায় দিবেন, সিম্পল রাখেন, কালারগুলো একটু রিপিট করেন, এগুলো কি সিম্পলিসিটি। ডিজাইনের ছবিটাকে প্লেসমেন্টটা ভালো করেন। প্রক্সিমিটি রাখবেন। প্রক্সিমিটি বলে সেম টাইপ অফ কন্টেন্ট একসাথে রাখাকে বলা হয় প্রক্সিমিটি। তারপরে ইমোশন থাকতে হবে ডিজাইনে। তারপরে থাকতে হবে কি, ব্যালেন্স, সব দিক দিয়ে যাতে সমান থাকে। যেমন ধরেন এইখানের মধ্যে যদি দেখি এই দিক দিয়ে কন্টেন্ট একটু বেশি মনে হইতেছে, এই দিক দিয়ে কম মনে হইতেছে। যখন আমি ছবিটা নিয়ে আসলাম তখন কিন্তু এই দিক দিয়ে একটু ওয়েটটা বাড়ছে, বুঝতে পারছেন? তো ছবি দিয়ে আমরা ওয়েট বাড়াইতে পারি। এইটা গেল। থ্যাংকস ফর ওয়াচিং। আর কি আছে, এখন আপনাদের প্রশ্ন নেওয়ার পালা। প্রশ্ন নিত পর ক্লাস। জি স্যার, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া পিকচার কই থেকে নিয়ে আসবেন? পিএনজি উইং। পিএনজি উইংয়ে যান, যাওয়ার পর কী ইমেজ আনবেন বলেন? পার্সোনাল ইমেজ। তাহলে আপনি লিখেন এখান থেকে ম্যান, লিখে সার্চ করেন যে কোনো ম্যান। যেমন আপনি লিখতে চাচ্ছেন ম্যান উইথ, এখানে গিয়ে আপনি যদি ডাউনলোড করেন, এই যে অনেক ছবি আসছে এখান থেকে, আপনি যে কোনো ছবি নিয়ে আসেন না কেন, ডাউনলোড পিএনজি দেন, একটু ওয়েট করে এখান থেকে অ্যালফাবেটটা ক্রিয়েট করেন, যেমন T@Z, তারপরে 8 দিয়ে দিলাম। এই যে ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেল। এটাকে আমরা যদি এখন ইলাস্ট্রেটরে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসি, এইটা ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ চলে আসছে, বুঝতে পারছেন? জি স্যার।
একটা ছবি, একটা ছবি কিন্তু অনেকগুলো শেপের ভিতরে নেবেন। এক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, প্রথমত যেমন একটা শেপ নিলাম, বুঝতে পারছি আমি, ওয়েট করেন। আপনি চাচ্ছেন এইগুলোর ভিতরে ছবিগুলোকে নিয়ে আসবেন, একটা ছবি, তাই না? তাহলে আমি এটাকে আপাতত কপি করে রেখে দিলাম। কপি করে রেখে দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, আমরা চলে গেলাম অবজেক্টে, যাওয়ার পর এখানে আছে কম্পাউন্ড পাথ। কোথায় গেল কম্পাউন্ড পাথ? কম্পাউন্ড পাথ কই? এই যে নিচে কম্পাউন্ড পাথে গেলাম, তারপরে দেওয়া আছে কি মেক, শর্টকাট কি Ctrl+8, কম্পাউন্ড পাথ করে দিলাম। দেওয়ার পর আমি একটা ছবি নিয়ে আসি ফাইল থেকে, প্লেস, দেন আমরা একটা ডাউনলোডস থেকে একটা ছবি নিয়ে আসি এখান থেকে, যেমন ধরেন এই ছবিটাকে আমি চাচ্ছি এখানে প্লেস করব। সো আমরা প্রথমত ছবি প্লেস করতে গেলে ছবিটা কোথায় রাখতে হয়, শেপের নিচে রাখতে হয়। তাহলে আমরা এটাকে শেপের নিচে নিয়ে গেলাম, দেন দুইটাকে সিলেক্ট করলাম, তারপরে দিয়ে দিলাম কি Ctrl+7, তাইলে এই যে চলে আসলো, ঠিক আছে? এখন আপনি দেখবেন অনেক সময় এরকম রাখা হয়েছে, যেমন এইগুলাকে আমি একটু ডিলিট করে দিই, এইটাকে ডিলিট করে দিলাম, এইটাকে ডিলিট করে দিলাম, এইটাকে ডিলিট করে দিলাম, এগুলোকে একটু কালার দিয়ে দিই ডিফারেন্ট, যেমন এটা ব্লু টাইপের কালার দিয়ে দিলাম, আর এটাকে দিয়ে দিলাম ট্রান্সপারেন্সি থেকে মাল্টিপ্লাই দিয়ে, এরকম যদি রাখেন, অথবা এখন কালার চেঞ্জ করেন, এরকম রাখা আসে না অনেক সময়, তো বুঝতে পারছেন? সব কিছু কালো হয় না, মাল্টিপ্লাই কি করে কালোটাকে রাখে আর হোয়াইটটাকে ভ্যানিশ করে দেয়। যেমন ধরুন আমি এখান থেকে একটা কালার দিলাম, দেন এইটার উপরে আমি একটা শেপ নিব, ইলিপস দিয়ে একটা শেপ নিলাম, নেওয়ার পর এই শেপটাকে একটা কালার দিয়ে দিলাম কি ব্ল্যাক। এখন এটাকে যদি আমি এখান থেকে সিলেক্ট করি, ট্রান্সপারেন্সিতে যাওয়ার পর এটাকে দিয়ে দিলাম মাল্টিপ্লাই, তাহলে ব্ল্যাকটাকে কী করে রাখছে, যেভাবে আছে ওইভাবে রাখছে। আমি এইটার কালারটাকে দিয়ে দিলাম হোয়াইট, তাহলে এটা কী করছে, ভ্যানিশ করে দিয়েছে। মানে ব্ল্যাকটাকে রাখবে, হোয়াইটটাকে ভ্যানিশ করে দিবে। তাইলে মাল্টিপ্লাইয়ের কাজ কি, সে আসলে মিক্স করতেছে, কিন্তু ব্ল্যাকটাকে মিক্স করতে পারে না, হোয়াইটটাকে মিক্স করে একেবারে ভ্যানিশ করে দেয়। যেমন এটাকে আমি এখনও মাল্টিপ্লাই আছে, কিন্তু ট্রান্সপারেন্সিতে কী আছে, মাল্টিপ্লাই। এখন দেখেন কোন কালারের সাথে কী করে সে, একটু জুম করে দেখেন, আমি দিচ্ছি কি এখানে ইয়েলো, এইটাকে মাল্টিপ্লাই করে এটার সাথে মাল্টিপ্লাই করে মিক্স করে দিছে, এইটাকে দিলাম, দেন কালার কিন্তু সে এইটা রাখতেছে না, ডিফারেন্ট কালার দেন, দেখেন এক একটা এক এক সময় রেজাল্ট এক একটা দিচ্ছে। এটা মাল্টিপ্লাই কারণ, কারণ মিক্স করে যে কালারটা হচ্ছে, এইটা এই কালারের সাথে এই কালারটাকে মিক্স করতেছে, মিক্স করে সে একটা কালার বানায়া একটা রেজাল্ট দিচ্ছে, বুঝতে পারছেন? সো এটা হচ্ছে গিয়ে আপনার বোঝার বিষয়। সো এগুলো একটু ইমপ্লিমেন্ট করে দেখতে হবে, সবসময় সমান রেজাল্ট দিবে না। আচ্ছা, তাহলে এইটাও গেল। তারপরে কি বলছিলেন স্যার, কি বলছিলেন? আচ্ছা, অনেকগুলো শেপকে কীভাবে আর্টবোর্ডের ভিতরে আনবে, যেমন ধরেন আমরা এখানের মধ্যে একটা শেপ নিলাম, এই একটা শেপ, তারপর এটা একটা কালার দিয়ে দিলাম আপাতত এখানের মধ্যে, তারপরে ধরেন আপনি আরেকটা শেপ নিয়েছেন এখানে, অথবা এখানে একটা শেপ নিয়ে নিলাম, তারপর এটাকে আমরা এইভাবে নিয়ে আসলাম, এটা একটা কালার দিয়ে দিলাম, তারপর এটাকে দিয়ে দিলাম অবজেক্ট পাথ, ওকে দিয়ে এটাকে দিয়ে দিলাম কালার হোয়াইট, তাহলে ডিফারেন্ট লুক চলে আসলো, ডিজাইনই তো হয়ে যেতেছে একটা, তাই না? তারপরে যদি দেখি অনেকগুলো শেপ নিয়ে আসার জন্য আমি দেখাইতেছি, আমরা শেপ কখনো কাটবো না, কারণ এই শেপগুলো আমাদের কাজে আসবে। আমরা এখান থেকে এটাকে নিয়ে আসলাম উপরে, অথবা এটাকে কেটে দিই, এটা এখন অনেকগুলো শেপ বাইরে চলে গেছে না, আমি চাচ্ছি বাইরেগুলোকে হাইড করে দিব, কাটবো না, কাটা তো ইজি, শেপ বিল্ডার আছে, আমরা কেটে দিতে পারি, কিন্তু আমরা চাচ্ছি না কাটবো, কারণ যে কোনো সময় এরকম হতে পারে যে আমার এই শেপটাকে একটু উপরে তোলা লাগতে পারে, তখন কি হবে, এই কাটা কাটা হয়ে গেলে আর তুলতে পারবেন? সো আমরা ডিজাইন ফাইনাল করার পর যদি মনে করেন কাটবেন, তাইলে কাটবেন। সো আমরা প্রথমত কি করতে হবে, একটা শেপ নিতে হবে এটার আর্টবোর্ড পর্যন্ত, ঠিক আছে? এটা আর্টবোর্ড পর্যন্ত শেপ নিতে পারবেন স্যার? নেওয়ার পর এইটা থাকতে হবে সবগুলা শেপের উপরে, দেন সবগুলোকে সিলেক্ট করবেন, কিন্তু এই ক্ষেত্রে কোনো শেপ যাতে লক না থাকে, সবগুলো আনলক থাকতে হবে। দেন আপনি রাইট ক্লিক করে দিয়ে দিন কি মেক ক্লিপিং মাস্ক, অথবা শর্টকাট কি
Ctrl 7 দিয়ে দেন, তাইলে এই যে চলে আসলো। আপনি চাচ্ছেন এগুলাকে এখন হালকা এডিট করবেন, যেমন এটাকে একটু উপরে তুলবেন, আপনাকে এখানে ডাবল ক্লিক করার প্রয়োজন নাই, ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করেন, ইউজ করে এটাকে সিলেক্ট করে এটাকে একটু হালকা এইভাবে চেঞ্জ করে দেন। বুঝা গেছে? স্যার মেক ক্লিপিং মার্কস করা বাদে বাইরে যে তাহলে আর যায় এগুলা কি সাইজও অ্যাডজাস্ট হয়ে মানে আপনি একটা সাইজ লইয়া কাম করলাম তখন যেগুলা মেক ক্লিপিং মার্কস করা বাদে তো বাইরে গেল লেয়ারগুলা ওগুলা কি সাইজও আপনার অ্যাডজাস্ট হয়ে গেল। কি অ্যাডজাস্ট করতে যাচ্ছেন আমাকে বলেন। মানে ধরে লাগ আমি 10 ইঞ্চি একটা কাজ করছি। জি স্যার। মেক ক্লিপিং মার্কস করা বাদে ধরে লাগ না লেয়ার লওয়া বাদে এটা তো আমার ইঞ্চির বাড়া সাইজের বাড়া গেছে। মেক ক্লিপিং মার্কস করা বাদে তো লেয়ারটা বাড়া গেছে, মানে Ctrl Y মারলে দেখা যায় লেয়ারটা বাইরে। লেয়ার বাইরে না স্যার, শেপ বাইরে। শেপ বাইরে, ওটা কি তার সাইজ হয় স্যার? না, এটা সাইজে আসবে না, আমাদের সাইজটা আসবে যতটুকু আমরা ক্লিপিং করছি ততটুকু। এখানে আর একটা বিষয় স্যার, একটু খেয়াল, সাইলেন্ট, আপনার প্রশ্ন শুনতেছেনও না, জানার ইচ্ছাও নাই, ঠিক আছে? এখানের মধ্যে প্রথমত এইটা হচ্ছে এটা সোর্স ফাইল, ঠিক আছে? সোর্স ফাইল থেকে প্রিন্ট হবে না, প্রিন্টটা হবে কই থেকে? পিডিএফ থেকে। যখন আমি পিডিএফ হিসেবে সেভ করতেছি তখন কিন্তু যা শুধু এতটুকু অংশই সেভ হচ্ছে, এর বাইরের কোনো অংশ সেভ হচ্ছে না। বুঝতে পারছেন? সো এই ক্ষেত্রে আপনার এখানে মধ্যে লেয়ারের বাইরে কি আছে না আছে এটা দেখার বিষয় না, আপনি এটাকে বাইরেই রাখেন আর এখানে ভিতরে রাখেন, কোনো সমস্যা নেই। আর্টবোর্ডে এখানে আমি যখন ফাইলে যাব, তারপরে এক্সপোর্টে যাই, এক্সপোর্টে গিয়ে আমি এখান থেকে দিয়ে দিলাম পিডিএফ। পিডিএফ হয়তো এখানে না, সেভ এজে আছে, সেভ এজে গেলাম, সেভ এজে গিয়ে আমরা দিয়ে দিলাম এখান থেকে পিডিএফ, তারপরে এখান থেকে আমরা এই পিডিএফ দিয়ে সেভ দিয়ে দিলাম, একটা আপাতত ডেস্কটপে সেভ করে দিই। তারপরে এখান থেকে আমরা যদি কোনো কারণে এটাকে প্রিন্টের জন্য সেভ করি তাহলে দিয়ে দিতে পারি কি হাই কোয়ালিটি প্রিন্ট, দেন সেভ পিডিএফ দিয়ে দিলাম। দেন যদি আপনি একটু এখানে যান, এটাকে ওপেন করেন, তাহলে যা শুধু এইটাই আসে, আর এইটাই হবে কি প্রিন্ট। বুঝতে পারছেন? সো এখানের মধ্যে আমাদের তো এই বাইরে কি আছে না আছে এটা এখানে দেখার কোনো ক্ষমতা আছে? আর কোনো ক্ষমতা নাই, ঠিক আছে? কিন্তু আমরা সোর্স ফাইলটা কেন এরকম রাখতেছি, যাতে সামনে গিয়ে যদি ক্লায়েন্ট বলে এটাকে একটু উপরে তুলে দাও, যাতে আমরা এটাকে তুলে দিতে পারি। বুঝতে পারছেন? ওকে, তাইলে আর কি আনুমানিক কয়টা শেপ এটা বলা যাচ্ছে না। শেপ আপনারা সিম্পল রাখার ট্রাই করেন, যেমন এই যে একটা বানাইছি আমি, আপনারা ফ্লায়ার বানাইতেছেন না? তার ফ্লায়ার ডিজাইনে যতগুলো শেপ ইউজ করছেন, এই শেপগুলো দিয়েও আপনি একটা বিজনেস কার্ড বানাইতে পারেন। যেমন এখান থেকে যদি যেটা বানাইছি, আমি চাচ্ছি এটা বিজনেস কার্ডের জন্য বানাবো, তাহলে আমি এখান থেকে একটা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ডের সাইজ কত হবে? এটা পিটিতে আছে, আমি এটাকে আপাতত এইভাবে দিয়ে দিই, Ctrl+R দিয়ে এটাকে দিয়ে দিলাম ইঞ্চিতে, দিয়ে আমি এখান থেকে আর্টবোর্ডের সাইজটা একটু চেঞ্জ করে দিই। যেমন এখানে আমাদের এই আর্টবোর্ডটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, উইডটা দিলাম 3.5, আর এখানে মধ্যে দিলাম হাইটটা কি 2 ইঞ্চি, 2 ইঞ্চি দিয়ে এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের এই 3.5 আর 2তে তো আর ডিজাইন হবে না, ডিজাইন হবে কোথায়? ব্লিড লাগবে না? এখানে ব্লিড আছে, তাহলে ব্লিড নেবেন কেমনে? এটা শেপ নিয়ে আমরা এখান থেকে এটা শেপ নিয়ে নিলাম আগে, অথবা এইভাবে শেপ নিয়ে হয়তো আপনার পারফেক্ট নাও আসতে পারে, তাহলে একটা কাজ করে এভাবে দিয়ে দেন 3.5/2 ইঞ্চি, তাহলে এই যে পারফেক্ট একটা শেপ চলে আসলো। এটাকে আমি অ্যালাইন করে দিলাম, এটা কালারটা দিয়ে দিলাম হোয়াইট আপাতত, পরে চেঞ্জ করবো। দেন আমি চাচ্ছি এটার জন্য আমাদের কী করতে হবে? ব্লিড বানাইতে হবে, তাহলে অবজেক্ট থেকে পাথ দিয়ে অফসেট পাথ, দেন আমরা এখান থেকে 0.125 দিয়ে এটাকে Ctrl+C দিয়ে একটা কপি রেখে দিব। কেন? কারণ এতটুকু পর্যন্ত আমাদের আবার শেপটা লাগবে না, গাইড বানায় ফেলে তো এটা চলে যাবে না? তাহলে আমি এটাকে কপি রেখে দিলাম, দেন দিয়ে দিলাম কি মেক গাইড, এই যে চলে গেছে, কিন্তু আমার এই শেপটা এখনও আছে কপি করে, আমি দিলাম পেস্ট ইন ব্যাক। বুঝতে পারছেন? দেন আমাদের এখানে মধ্যে এই শেপটা লাগবে না, এটা থাক, অথবা রাখতেও পারেন, অথবা আমরা রেখে দিই। রেখে এইটাকে আমরা কী করতে পারি? অফসেট পাথ করতে পারি, অথবা এইটাকে অফসেট পাথ করি। অবজেক্ট থেকে আমাদের মার্জিন লাগবে না? অফসেট পাথ করলাম, মার্জিন দিয়ে দিলাম একটা, এখান থেকে 0.25 মেক গাইড দিয়ে দিলাম। এখন গাইডগুলোকে লক করে দিই। দেন আমি চাচ্ছি এখানে যে শেপগুলো ইউজ করছি এগুলো দিয়েই কী করবো? ডিজাইন করবো। তাহলে আমি এটা রিলিজ করে দিয়ে যেমন ধরেন এই শেপগুলোকে রাখলাম, এখান থেকে রাখার পর আগে দিয়ে কোন দিক দিয়ে অ্যাডজাস্ট করলে ভালো দেখায়, এখানে নিয়ে আসলাম।
এই যে যেমন এই দুইটা শেপ দিয়ে ডিজাইন হয়ে গেলে এখানে বসাইলাম লগো, এখানে দিলাম একটা ইমেজ, আর এখানে দিলাম তার ইনফরমেশন, হয়ে গেল না? তো সিম্পল চিন্তা করেন, বেশি কমপ্লেক্স। কতগুলা শেপ নেবেন এটাই তো। এখন শেপ নেওয়ার কারণ তো আমি জানি, যেমন এই শেপের মধ্যে আমি রাখবো কি, ছবি রাখবো, তাই না? এখানে রাখবো কি, লগো, এখানে লিখবো লেখা। তাহলে আর কোনো শেপ নেওয়ার কোনো কারণ আছে? আমার কন্টেন্ট অনুযায়ী আমি শেপ নেই। এখন আমি আরও শেপ নিয়ে নিলাম, যেমন ধরুন আপনি এখান থেকে আরও শেপ নিলেন, তাহলে এইটাও রাখতে পারবেন। যেমন ধরুন আমি এটাকে এখানে রেখে দিলাম, এইভাবে রেখে দিলাম। রাখার পর আমি চাচ্ছি এখানের মধ্যে, এখানে লগো থাকবে আর এইখানের মধ্যে থাকবে কি, ইনফরমেশন। এটাও রাখা যায়, রাখা যায় না? তো এটা আপনার কন্টেন্টের উপর নির্ভর করে, কিন্তু আমি রিকমেন্ড করতেছি আপনার লেখাগুলোকে হোয়াইটের মধ্যেই রাখেন আপাতত। তাহলে কি হবে, এই ডিজাইনগুলো ভিজিবল হবে, পড়া লেখাগুলো ভালোভাবে পড়া যাবে, বুঝতে পারছেন? সো আপনার ইমেজ প্লাস ইম্পর্টেন্ট কোনো মেসেজের জন্য রাখতে পারেন শেপ, আদারওয়াইজ কোনো শেপ রাখার প্রয়োজন নাই, ঠিক আছে? শুধু শেপ নাই, তারপর এরকমও তো ডিজাইন আছে না? কোনো শেপই ইউজ করে নাই। সো আপনারা বিজনেস কার্ড আপাতত তো প্রত্যেকদিন ডিজাইন করতেছেন না? করতেছেন। যখন আমি সামনের ক্লাসে ফ্লায়ার ডিজাইন আমরা নিজে থেকে ক্রিয়েট করব, আজকে গিয়ে আপনারা সবাই 10টা ডিজাইন শেষ করবেন, যে রুলসগুলো বলছি এগুলো ফলো করে করে ডিজাইন করবেন। তারপরে কালারটা হুবহু মেনটেন করবেন, অ্যালাইনমেন্টটা হুবহু মেনটেন করবেন, মেনটেন করে তারপর ডিজাইনগুলো সাবমিট করবেন। জি স্যার। জি স্যার। অ্যাডজাস্ট করতে পারতেছেন না কেন, এটা দেখতে হবে স্যার। আচ্ছা ধরেন আপনি এটার ভিতরে বসাবেন, কারণ এটার ভিতরে বসাইতে গেলে আমি যদি এখানে ছবিটা নিয়ে আসি, যেমন আমি একটা প্লেসে গিয়ে ছবিটা নিয়ে আসলাম, যেমন যে কোনো একটা ছবি, যেমন অন্য একটা ছবি নিয়ে আসি, ডাউনলোডসে গেলাম, এই ছবিটাকে বসাবো এখানে, প্লেস করে দিলাম। প্লেস করার পর এখন ছবিটা আছে একটু ছোটো, এত বড় আছে, এত বড় রাখছেন। এটাকে ছবিটা নিতে হবে কোথায়, পিছনে। দেন দুইটাকে সিলেক্ট করলাম, Ctrl+7 দিলাম। এখন দেখা যাচ্ছে কিছু অংশ কী হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে না? মানে এটা ঠিক করবেন, তাই না? এটা ঠিক করতে গেলে আমাদেরকে প্রথমত এইভাবে সিলেক্ট না করে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটা সিলেক্ট করব। তাহলে এখন যেটা সিলেক্ট হয়েছে এটা ছবিটা সিলেক্ট হয়েছে, ঠিক আছে? এখন আমি সিলেকশন টুলে গেলাম, যাওয়ার পর ছবিটাকে বড় করে দিই, প্লেসমেন্টটা ঠিক করে দিই, বুঝতে পারছেন? শেপ সরে যাচ্ছে কারণ হচ্ছে কি, আপনি যখন সিলেকশন টুল দিয়ে সরাসরি সিলেক্ট করতেছেন শেপটা সরে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি প্রথমে সিলেক্ট করছি কি দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করছি, ঠিক আছে? দেন আবার আমি সিলেকশন টুলে গেছি, গিয়ে আমি এখন মুভ করতেছি, বুঝা গেছে? অথবা যদি এরকম সমস্যা হয় আপনি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এখানের মধ্যে যে মোডে আছে এই মোডের নাম কি, আইসোলেশন মোড। এখন আপনার এটা শেপ সরে যাবে না, এখন ছবিটা প্লেস করেন, দেন আপনি আবার এখানে ক্লিক করেন, ছবিটা প্লেসমেন্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? আর্টবোর্ডের পিছনে কোনোদিন যাবে না স্যার ছবি। এই আর্টবোর্ডের পিছনে ছবি যাবে না, শেপের পিছনে গেছে। জি স্যার। বিজনেস কার্ড যেগুলো বলছিলাম স্যার, অ্যাডোবি স্ট্রাগল লাগি মানে নিজে নিজে ডিজাইন করে ওগুলোর ক্ষেত্রে স্যার কালার মোড মানে কোনটা রাখি, 8 GB এগুলো তো আগেই বলছি। জি স্যার। স্যার লেয়ারে বলেন কি সমস্যা? জি স্যার। লেয়ারগুলো কি হয়ে যায়? নিচে পড়ে যায় বলতে আমি বুঝতেছি না, মানে উপরে নিতে নিয়ে আসতে পারতেছেন না? উনি কি বলছেন? আচ্ছা বুঝছি, আপনার সমস্যা আমি বুঝছি। যেমন ধরেন এখানে লেয়ার আছে কি, লেয়ার 1, আমি একটা লেয়ার নিলাম, এই লেয়ার 2টাকে নিচে নিয়ে আসলাম। লেয়ার 1-এর মধ্যে আমি একটা শেপ নিলাম, এখানে এটা একটা কালার দিয়ে দিই। তারপরে লেয়ার 2-র মধ্যে আরেকটা শেপ নিলাম, নেওয়ার পর এটারও একটা কালার দিলাম। এখন এই শেপটা আছে কোথায়, নিচে, এটা আছে উপরে। আপনি এখন সারাদিন চেষ্টা করলেও এটা আর উপরে আসবে না, বুঝতে পারছেন? কেন আসতেছে না? কারণ
এইটা মেইন লেয়ার আলাদা, বুঝতে পারছেন? মেইন লেয়ারের ভিতরে যত সাব লেয়ার আছে ওইগুলো একটার উপর একটা নিয়ে আসতে পারবেন, কিন্তু একটা মেইন লেয়ারকে আপনি এই শর্টকাট দিয়ে নিয়ে আসতে পারবেন না। আপনি নিয়ে আসতে পারবেন একটা পদ্ধতিতে, এটাকে সিলেক্ট করেন, ক্লিক করে এইভাবে নিয়ে আসেন, বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, জি স্যার। কোনটা স্যার? এইটা? এগুলো নাই হওয়ার কারণ হচ্ছে গিয়ে, এটা তো কোনো কারণই নাই। ভার্সন কত? না না, ইলাস্ট্রেটর ভার্সন 2020 না, এর উপরেটা। লেয়ারের মধ্যে কি সমস্যা হতে পারে দেখি, প্যানেল অপশনে দেখি। আপনার হয়তো বা এটা দেওয়া আছে থাম্বনেইলের মধ্যে টপ লেভেলস অনলি গ্রুপ অবজেক্ট, এগুলোকে তুলে দিই, ওকে দিয়ে দিই, তাও তো গেছে না। তাহলে এইগুলো থাকবে, লেয়ার্সটাকে তুলে দিই, এরকম কি দেখায় না? এইগুলো দেখায় না, এগুলো তো না থাকার তো কথাও না। দেখি একটু, আচ্ছা এরকম যদি হয় এডিটে যাবেন, প্রেফারেন্সে, জেনারেলে দিয়ে দিবেন কি রিসেট প্রেফারেন্স দিয়ে আপনি তারপরে আবার নতুন করে ইলাস্ট্রেটর আবার ওপেন করেন, তারপরে দেখবেন চলে আসবে। এরকম হলে শেপ বড় হয় না, শেপ বড় করতে হলে এই সিলেক্ট করবেন, এইটা সিলেকশনের অপশনই পাচ্ছেন না খুলে, তাই না? এর কারণ হচ্ছে এটা যখন সিলেক্ট করতেছেন এইটা একটা বক্স দেখাইতেছে, এই বক্সের নাম কি? এই যে একটা বক্স দেখাইতেছে সাইড চারদিক দিয়ে, এটার নাম কি? বাউন্ডিং বক্স। এরকম হতে পারে আপনার বাউন্ডিং বক্স গায়েব হয়ে যেতে পারে। যেমন এখান থেকে ভিউতে যাই, এখানে একটা আছে শো বাউন্ডিং বক্স, এখানে দেওয়া আছে কি হাইট বাউন্ডিং বক্স, এই যে গায়েব হয়ে গেছে। এখন আপনি এটাকে বড় করবেন কেমনে? এটা সিলেক্ট করলাম, তাহলে এই প্রবলেমটা আপনাদের তো হতে পারতো না? তো কোয়েশ্চেন শুনলে হাসলে হবে? হাসলে তো হবে না। আচ্ছা, তাইলে এখন এটাকে আবার কই থেকে নিয়ে আসতে হবে? ভিউ থেকে। এখন নাম জানলে ঠিকই নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? যখনই কোনো জিনিস হচ্ছে না, হারিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না, তখন এটাকে কোথায় পাওয়া যাবে? ভিউতে পাওয়া যাবে। কিন্তু নামটা যদি জানেন অবশ্যই নিয়ে আসতে হবে। আপনি ভিউতে যান, গিয়ে এখানে দিয়ে দেন শো বাউন্ডিং বক্স, এই যে চলে আসছে। স্মার্ট গাইড কাজ করে না? যেমন এই যে আমি দিচ্ছি, তাহলে রিসেট প্রেফারেন্স করে দিন। স্মার্ট গাইড তো ওপেনই আছে, পার্সপেক্টিভ এটা থাক। তারপরে আর কি আছে? ট্যাক্স দিলাম এখানে, তারপরে শেপের সাথে আপনি ট্যাক্স রাখলাম। আমি এই যে ট্যাক্স একটা নিলাম এবং শেপ নিলাম, শেপটা আমি একটু ডিফারেন্ট নেই। এখন যাচ্ছেন এইটার সাথে এটাকে অ্যালাইন করবেন। আচ্ছা, যেমন এটা দুইটাকে সিলেক্ট করলাম, তারপরে কি করছেন? অ্যালাইন করে বলছেন। শেপের সাথে তো আপনার উদ্দেশ্যটা কি আগে বলেন? উদ্দেশ্যটা হচ্ছে টেক্সটের সাথে শেপটাকে অ্যালাইন করবেন। আচ্ছা, তাহলে আপনি এখন এই দুইটাকে সিলেক্ট করছেন এইভাবে, তাই না? শিফট ধরে, তারপরে কি করছেন? অ্যালাইন করছেন। এবার করলে হবে? কি করতে হবে? কি অবজেক্ট বানাইতে হবে, কোনটার সাথে অ্যালাইন করতে চাচ্ছেন ওইটাকে আবার সিলেক্ট করতে হবে। যেমন আপনি যাতে শেপের সাথে অ্যালাইন করতে, তাহলে আবার শেপটাকে সিলেক্ট করলাম, তাহলে সেই শেপটা কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। তাইলে আমরা এটাকে সিলেক্ট করলাম, এখন ঠিক হয়ে গেল। আর যদি আমি এই দুইটাকে সিলেক্ট করে এইভাবে অ্যালাইন করি, তাইলে সব অ্যালাইন হয়ে যাবে, বুঝতে পারছেন? তো কি অবজেক্ট বানাইতে হবে, তারপরে? জি স্যার, বুঝি নাই। কি নাম?
কি হয়েছে? ওইটা ওই যে নিচে যে একটা ডার্ক কালার মতো কোনটা colour আছে না? কোনটা স্যার? এটা একবারে নিচে যে একটা কালার একবার নিচে সাদা একটা কালার আছে না এইটা জি স্যার ওটার উপরে যে সাদা একটা এইটা জি স্যার জি ওটা লাগাইছিলাম ক্লিপিং মাস্ক মানে নিচেরটা রাখিয়া নিচেরটা জায়গা থাকবো উপরেরটা লাগে ক্লিপিং মাস্ক ওই যে নিচেরটা লাগে ক্লিপিং মাস্ক মানে নিচের কালারটা আপনি এখানে দিতে যাচ্ছেন? না নিচের কালার নিচের জায়গা থাকবো উপরের যে একটা শেপ নিছি না জি স্যার। ওটার লাগে ক্লিপিং মাস্ক ফুল কত ইজি বুঝছেন এইটার সাথে কি ক্লিপিং করবেন এটা বলেন আগে। সবগুলো নিচেরটা ছাড়া মানে ওইটার ভিতরে ঢুকে যাইতো সাদাটার ভিতরে সবটার ভিতরে তাহলে তো আপনি এখান থেকে ধরে এতটুকু মতো শেপ নিয়ে নেওয়ার পর ক্লিপিং করে দেন, তাহলে তো হয়ে যায়। হয় না স্যার কেন হবে না? এখন তো এটা দেখাই তাহলে পুরো ডিজাইন করতে হবে আমাকে। আপনি আপনার ডিজাইনটা ইয়ে করেন, মানে প্রসেসটা আপনি দেখায়েন আমাকে, তাইলে বোঝা যাবে। ঠিক আছে, আপনি কি করতে চাচ্ছেন? ঠিক আছে, আদারওয়াইজ এখন আপনি এইটা তো একটা ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড না। তা আপনি কি চাচ্ছেন, এটার ভিতরে কি রাখতে চাচ্ছেন? ওইটার ভিতরে এগুলো তো অলরেডি এটার ভিতরে আছেই। না ওইটা স্যার পরে স্যার একটা একটা করে লেয়ারও নিচে নিচে তো এগুলো তো একটা করে করে নিয়ে আসতে হবে, কারণ এটা তো এটার ভিতরেই আছে। যদি কোনো কারণে এই কন্ট্যাক্ট ইনফরমেশন শেপটা বাইরে চলে যেত, তাইলে না আপনি ক্লিপিং করে এটার ভিতরে নিয়ে আসতেন। বুঝতে পারছেন জিনিসটা? কিন্তু এখানে তো অবজেক্টগুলোই তো ছোটো ছোটো, এগুলো তো আমি ক্লিক করে ড্রাগ করে ভিতরে নিয়ে আসতে পারতেছি। তাহলে আমি ক্লিপিং করে কেন ভিতরে নিয়ে আসবো? ক্লিপিং করলে যে আর্টবোর্ডের ভিতরে আসে তাও তো না। শেপ তো স্যার থাকে না স্যার ভিতরে সবগুলো শেপ তো ভিতরে থাকে না তা সবগুলো শেপ ভিতরে না থাকলে আপনি যাচ্ছেন এই যে এরিয়াটা, এতটুকু এরিয়াটাকে ভিতরে যা আছে সব রাখবেন, তাই না? তাহলে এই এতটুকু এরিয়ার ভিতরের মতো এতটুকু পর্যন্ত আপনাকে এই শেপটাকে আলাদা করতে হবে আগে। তো এই শেপটাকে আলাদা করবেন কীভাবে বলেন তো? কেন অফসেট পথ দিয়ে কাজ করবেন? আপনি ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নেবেন, দেন এই ব্যাকগ্রাউন্ডের শেপের সাথে এইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার দিয়ে এখানে ক্লিক করলে এই অংশটা কী হয়ে যাবে? আলাদা হয়ে যাবে না? না বুঝতেছেন না? এরকমই তো ছিল শেপটা, তাই না? এখন চাচ্ছেন আপনি এই শেপের ভিতরে যে আছে এটাকে আলাদা রাখবেন। ওটার নিচে ওই যে ব্লু একটা শেপ নিছে জি স্যার। ওটার নিচে যদি আরেকটা শেপ নিই যে এটা একটু বড় করিয়া যে ওটার মতো এটার মধ্যে আরেকটা শেপ নিব। কন্ট্রোল সি নিলাম, কন্ট্রোল এফ দিলাম, আরেকটা শেপ নিলাম, তারপরে এখন উপরটার সাথে আমি ক্লিপিং মাস্ক এইটার সাথে এইটাকে ক্লিপিং করবেন। জি না ওইটার সাথে ওই যে শেপটা নিছেন এই শেপটা অরেঞ্জ এটা তো হয়ে যাবে। এই যে কন্ট্রোল 7 দিলাম, এটা যদি আমি এখন উপরে দিই, এখন এই শেপটা চলে যাবে এইটার ভিতরে। জি স্যার এটা তো হবে না, এটাকে নিয়ে আসতে হবে আগে উপরে, দেন আমি এটা দিলাম, কন্ট্রোল 7 দিলাম, এই যে আসলো। বুঝতে পারছেন? কিন্তু আপনি কি করছেন আগে? আপনি এই দুইটাকে সিলেক্ট করছেন, কন্ট্রোল 7 দিছেন। বুঝতে পারছেন? তো দুই ধরনের রেজাল্ট দিচ্ছে, একটা আসতেছে এটার ভিতরে, আরেকটা আসতেছে এইটার ভিতরে। সো থাকবে কেমনে? আপনি যখন ক্লিপিং করবেন তখন তো শেপ থাকবে না, এই জন্য এটাকে একটা কপি রাখতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দেওয়ার পর এটাকে উপরে নিয়ে আসেন, এটাকে সিলেক্ট করেন, দেন কন্ট্রোল 7 দেন, তাইলে এখন সবই আছে। এইটা হচ্ছে কি আলাদা, এই যে এটা আলাদা, আর এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা একটা শেপ আছে। আমরা যখন ক্লিপিং করি একটা জিনিসকে, যেমন আমি একটা ইলিপস দিলাম, দেওয়ার পর এটার ভিতরে একটা ছবি নিয়ে আসলাম, এখানে ছবি নিয়ে আসলাম, একটা ছবি, যেমন ধরুন এই একটা ছবি নিয়ে আসলাম, আমি এখানে প্লেস করলাম, দেন এইটা দিয়ে আসলাম। এখন আমি যদি ছবিটাকে যদি এটার পিছনে নিয়ে যাই এবং এইটাকে যদি ক্লিপিং করি, তাহলে শেপটা কি আর থাকবে? তাহলে এই কনসেপ্টটা যদি না আসে, তাহলে এখনও তো কেমনে হইবে? আপনাকে কন্ট্রোল 7 দিলাম, দেওয়ার পর এইটাকে যদি আমি ক্লিপিংটা তুলেও দিই, তাও তো শেপটা দেখাইতেছে না। ছবিটা আছে কিন্তু শেপটা নাই, কারণ এটা এজ এ পাথ হিসাবে হয়ে গেছে, এটা শেপ না। এটাকে আপনি এখন আবার শেপ বানাইতে পারবেন, এই যে শেপ বানাই দিলাম। বুঝা গেছে?